রেডিও ফুর্তি আর ঘড়িতে সময় 11:59 ছিল, 12টা হয়ে গেছে এবং শুরু হয়ে গেল ভূত এফএম। আমি আছি, আমার সঙ্গে মাসুম আছে। আজকে মাসুম আমার মোটামুটি দেখতে পাচ্ছি মাসুম বেশ ঘুমে কাতর, তারপরেও আপনাদের সবার জন্য আজকে সে এসে উপস্থিত হচ্ছে, আপনাদের সাথে এই মুহূর্তে মিউজিক করছে। সুতরাং আমার পক্ষ থেকে মাসুমকে থ্যাঙ্কস দিতেই হবে। বেশ শারীরিকভাবে অসুস্থ সে আজকে, তো বোধহয় ঘুমের ঘোরে বোধহয় বলেছে যে আজকে যে আর ভূত এফএম করবে না। তো আপনারা SMS পাঠাতে পারেন, SMS পাঠিয়ে এই ডিসিশনের জবাব দিতে পারেন। যাই হোক, আজকে শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছির সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। আনফর্চুনেটলি যদি আজকের এই শো কেউ মিস করে ফেলেন, আজকের এই এপিসোডটি কেউ মিস করে ফেলেন, তাহলে আপনারা এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তাহলে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে এবং যে এপিসোডটা আপনার সবচেয়ে বেশি দরকার, আপনি শুনেননি, মিস করেছেন, অথবা আপনি আরো একবার শুনতে চান, সেই এপিসোডটা আপনি সিলেক্ট করে ফেলতে পারেন এবং আরো একবার শুনে ফেলতে পারেন। এবং ভূত এফএম টিউন, যেটা কলার টিউন হিসেবে এবং মাই টিউন হিসেবে আপনি সেট করতে চান, যেটা ভূত এফএম এর টিউন, সেই টিউনটা যদি আপনি সেট করতে চান তাহলে আপনাকে জাস্ট একটা SMS পাঠালেই হয়ে যাবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোড জানতে হবে, and the code number is 92125 এবং আপনি একটা মাত্র SMS পাঠালে এটা আপনার হয়ে যাবে, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে। এটাই হচ্ছে ভূত এফএম টিউন এবং এই টিউনটা আপনি কলার টিউন, মাই টিউন করতে আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন সেটি 3123 নাম্বারে। দেখবেন যে কলার টিউন বা মাই টিউন হিসেবে এটা সেট হয়ে গেছে। এনিওয়েজ, এখন যেটা করবো সেটা হচ্ছে আমি বলে দিই যে কিভাবে SMS পাঠাতে হবে। আমাদের SMS পাঠানোর নিয়মটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ঘটনা পাঠাতে চান এবং চান যে স্টুডিওতে এসে সেই ঘটনাটা শেয়ার করতে, বা যারা চান যে এই ঘটনাটা আমি পড়ে শোনাই, সেই ধরনের ঘটনা আপনি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আর এই মুহূর্তে প্রতিদিনের মতো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, অনেকেই আমাদের ঘটনা পাঠান, কেউ ঢাকার ভেতরে থেকেও আসতে পারেন না, কেউ ঢাকার বাইরে থাকার কারণে আসতে পারেন না, আবার কেউ কেউ ঢাকার ভেতরে না থেকেও অনেক বেশি আসার আগ্রহ জানান। থ্যাঙ্কস তাদের যারা এসে এখানে ঘটনা বলেন এবং থ্যাঙ্কস তাদেরও যারা অনেক কষ্ট করে, অনেক সময় নষ্ট করে আমাদের কাছে ঘটনা লিখে পাঠান। আমি তেমনই একটি ঘটনা পড়ছি। আসসালামু আলাইকুম, আমি আমির আহমেদ ফয়সাল বলছি। আমির আহমেদ ফয়সাল বলছেন BN কলেজ গেট, বন্দর, চিটাগং থেকে। ঘটনা শুরু করার আগে একটা কথা বলি। ভৌতিস্ট শুরু করার আরো প্রায় 4 বছর আগে এই ভূত নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। আমি ও আমার 2 চাচাতো ভাইকে নিয়ে 3 গোয়েন্দার আদলে ভূত গোয়েন্দা নামে একটি টিম খুলেছিলাম এবং ইনভেস্টিগেশনে যাওয়ার পর একটি মারাত্মক ঘটনার কারণে এ সম্পর্কীয় আমার জীবন ধারণা সবকিছু চেঞ্জ হয়ে যায়। যাক, আমি আজকে যে ঘটনাটা বলবো তা হলো আমার বাড়ির একটি ঘটনা। আমাদের বাড়িতে এরকম প্যারানরমাল অনেক ঘটনাই আছে। এই ঘটনাটা শুরু করার আগে আমি আমার বাড়ির বর্ণনা একটু দেই। রেল স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা। বাড়ি ঢুকতেই একটি কবরস্থান রয়েছে, সেখানে একটি বহু পুরনো তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছ নিয়ে অনেক ভৌতিক কাহিনী আমাদের বাড়িতে ঘটেছিল। বাড়ির একদম শেষ মাথায় একটি বাঁশঝাড় রয়েছে এবং যেখানে একটি অনেক পুরনো কবরস্থান রয়েছে। ওই স্থানের নাম হচ্ছে পেশপাড়। আগের দিনে আমাদের বাড়ির স্যানিটেশন ব্যবস্থা এত খারাপ ছিল যে সবাই দূরের একমাত্র টয়লেটটা ব্যবহার করত। যা হোক, বাড়িতে ঢুকতেই কবরস্থান থাকায় যারা অন্যত্র কাজ করে রাতে বাড়ি ফিরত তারা অনেক ভয় পেত। তাই সেখানে বাড়ির মানুষজনের উদ্যোগে একটি মসজিদ করা হয়েছিল। তবে আশ্চর্যজনক বিষয় হলো এই যে মসজিদে কোনো হুজুর 2 মাসের বেশি থাকতে পারেনি। যাই হোক, এবার ঘটনায় আসি। সকালবেলা আমার ছোট কাকা মাসুদ কাজের জন্য সোনাপুর শহরে যায়। ফিরতে ফিরতে প্রায় 7টা 8টা বেজে যায়।
প্রতিদিনের মতো ওনার কাজে সকালে বের হওয়ার সময় দেখলেন মসজিদের পাশে ওনার বড় চাচা মোতালেব আহমেদ পড়ে আছে। যেহেতু উনি সকাল সকাল কাজে চলে যেতেন, সেহেতু উনি প্রথমে মোতালেব চাচাকে দেখলেন এবং বাড়ির সবাইকে ডাক দিলেন। তখন বাড়ির অন্যান্য পুরুষ মানুষ এসে মোতালেব চাচাকে হসপিটালে নিয়ে গেলেন এবং আমার কাকা তার কাজে চলে গেলেন। দুপুরবেলা খবর এলো তার চাচা মোতালেব মারা গেছেন। তিনি স্ট্রোক করেছিলেন। তার 4-5 দিন পর রাতে যখন মাসুদ চাচা বাড়ি ফিরছিলেন, তখন কবরস্থানের শেষ মাথায় তার সামনে হঠাৎ মোতালেব দাদা হাজির হলেন। আমার কাকা অনেক সাহসী হওয়ায় তিনি সেন্সলেস হলেন না। তখন মোতালেব দাদা আমার কাকাকে বললেন, কিরে তুই না আগে আমাকে দাওয়াত দিতিস, এখন দিস না কেন? তখন আমার কাকা বললেন যে আচ্ছা চাচা, আজ চলে আসেন এবং রাতে খেয়েছেন। কথাগুলো নোয়াখালী ভাষায় লেখা, আমি জাস্ট নর্মাল ভাষায় বলছি আর কি। এই বলে আমার কাকা বাসায় চলে এলেন এবং বাসায় ঢোকার পরে তার শরীর খুব ঘামতে লাগলো। তখন আমার দাদু কাকাকে বললেন, কিরে মাসুদ, তুই এরকম ঘামছিস কেন? তখন আমার চাচা আমার দাদুকে সব খুলে বলল। ওই জায়গায় এমন আরো ঘটনা ঘটে। দাদু তার কথা বিশ্বাস করতে বাধ্য হয়ে এবং দাদু কাকাকে আগুনের তাপ দেওয়া সহ অনেক কিছু করলেন। তার ঠিক 2 দিন পর রাত আনুমানিক 12টার সময় কাকার চাচাতো ভাই বছর তাকে ডাক দিলেন, মাসুদ বাইরে আয়, পেশবার যাবো। কাকা ভাবলো যে রাতে হয়তো বাথরুমে যাবে, একা ভয় পাচ্ছে, এ কারণে হয়তো ডাক দিচ্ছে। যাক, কাকা আমার দাদুকে 10 মিনিটের কথা বলে বের হলো এবং বছর কাকা আগে হাঁটছিল এবং মাসুদ কাকা পিছন যাচ্ছিল। হঠাৎ কাকা সামনে তাকিয়ে দেখলেন বছর কাকা নেই। তিনি তখন ভয় পেয়ে গেলেন, কারণ বছর কাকাকে যেখান থেকে হারালেন তার পাশেই পুরনো কবরস্থান। হঠাৎ কাকার ঘাড়ে হাত পড়ল। কাকা পেছন ফিরে দেখলেন সেই মোতালেব দাদা। তিনি বললেন যে সেদিন আসতে পারিনি, তুই অসুস্থ ছিলি, আজকে আসলাম। কাকা এবার আর সাহস দেখাতে পারলেন না, তিনি সেন্সলেস হয়ে গেলেন। তার আনুমানিক 40 মিনিট পর আমার কাকা কাকা না ফিরায় সবাই লাঠি সোটা নিয়ে পেশবার দিকে গেলেন এবং দেখলেন আমার কাকার মাথার নিচের দিকে এবং পাটা ওপরের দিকে হেলানো অবস্থায় পড়ে আছে। পরের দিন দুপুরে কাকার সেন্স ফিরলে তিনি সবাইকে রাতের ঘটনা খুলে বললেন এবং আমার গ্রামের একজন সাঁওতাল ছিলেন, তার কাছে কাকাকে নিয়ে যাওয়া হলো, কারণ সাঁওতাল লোকটি সবকিছু বলতে পারতেন। তখন তিনি বললেন, তোদের বাড়িতে যে মোতালেব মারা গেছে তার শেষ ইচ্ছা তোরা পূরণ করিস নাই। উল্লেখ্য যে মোতালেব সম্পর্কে কিন্তু ওই সাঁওতালকে কিছুই বলা হয়নি। তিনি বললেন যে যেখানে তোরা মাসুদকে পাইছিস সেখানে মোতালেবের বাবা মার কবর ছিল। মোতালেবের শেষ ইচ্ছা ছিল তাকে যেন সেখানে কবর দেওয়া হয়, কিন্তু তোরা সেখানে কবর দিসনি। আর যদি একটু পরে যেতিস তাহলে সেখানে লাশ পাওয়া যেত ওর। এই ছিল ঘটনা। এরপরে আরো অনেক লম্বা ঘটনা, অনেকগুলো ঘটনা তিনি লিখেছেন। সেই ঘটনাগুলো আজকে না পড়ি এবং সেই ঘটনাগুলো বেশ ভয়ঙ্কর, সেগুলো আমি পড়ছি না আপাতত। এই ছিল ঘটনা এবং তার কারণে এরকম ঘটনা ঘটেছিল। এই ছিল আমাদের কাছে প্রথম যে মেলটি, যে মেলটি আমি পেয়েছিলাম, সেই মেলটি থেকে আপনাদের পড়ে শোনালাম। আপনি যদি এরকম কোনো ইমেল করতে চান আমাদেরকে, যে ইমেলটি আমি পড়ি আপনি চান অথবা আপনি এখানে যে শোনাতে চান, তাহলে আমাদের ইমেল করুন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আর এদিকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS চলে এসছে আমার কাছে। আমি দেখতে পাচ্ছি কৃষ্ণ আমাদেরকে কমলাপুর থেকে SMS করেছেন। তিনি বলেছেন, আই লাভ রেডিও ফুর্তি। আর রেডিও ফুর্তির সবাই আপনাদেরও অনেক বেশি লাভ করে। আচ্ছা, এছাড়াও হেইলা আজকার কাহিনীটা জোস এটা লিখেছেন এবং এছাড়া আমাদেরকে মাহাদি আজিমপুর থেকে লিখেছেন যে আগামী এপিসোডে কি গেস্ট আসবে? হ্যাঁ, আগামী এপিসোডে গেস্ট আসবে, মানে এপিসোডেও গেস্ট রয়েছে এবং আগামী এপিসোডেও গেস্ট আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যে এপিসোডে গেস্ট ছিল না সেই এপিসোডে কিন্তু আমরা আগে থেকে বলেছিলাম যে গেস্ট থাকবে না। আমাদেরকে সাব্বু SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি নাকি আমাকে 100 বেশি SMS পাঠিয়েছেন, বাট কোনো রিপ্লাই পান নাই তিনি। রিপ্লাই মিনস আমি বুঝলাম না, যে আপনি কি চাচ্ছেন যে আপনি যেখানে SMS পাঠাচ্ছেন সেখান থেকে আমি আপনাকে রিপ্লাই পাঠাবো, এরকম কিছু একটু বুঝিয়ে বলতে হবে। আমাকে পলাশ
লিখেছেন গ্যান্ডারিয়া থেকে, তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন লিখেছেন। আমাদেরকে ধ্রুব মিজান আমাদেরকে লিখেছেন এবং লাইট অফ করে শুনছেন, অসম লাগছে। সুফিয়ান আমাদেরকে এবং সুমাইয়া আমাদেরকে লিখেছেন, SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দীপক এবং কমল। শাউট লিখে আপনার নামটা লিখে ফেলবেন, নাহলে অনেক পরে নামটা খুঁজে বেড়াতে হয়। এবং আমাদেরকে হেরাল মতলব থেকে লিখেছেন যে অনেকদিন পরে শুনছেন তিনি। আনাস আমাদেরকে লিখেছেন, SMS করেছেন। রানা আমাদেরকে SMS করেছেন। SMS করেছেন আসিফ চাপাই নবাবগঞ্জ থেকে, যেখানে বৃষ্টির সাথে ভূত এফএম জমে উঠতে যাচ্ছে, তার মানে বৃষ্টি হচ্ছে চাপাই নবাবগঞ্জে, রাইট। ইলা আমাদেরকে SMS করেছেন যে প্লিজ রিড মাই SMS। আপনার SMSটা পড়লাম, কিন্তু আপনার SMS রিড মাই SMS ছাড়া আর কোনো তথ্য নেই। রোহিত বরিশাল থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আশা করছেন যে আজকের এপিসোডটা অনেক ভালো হবে। আমাদেরকে রামপাল সবুজ পড়ি SMS করেছেন। SMS করেছেন আমাকে ফারজানা আফরোজ স্বর্ণা, তিনি SMS করেছেন আমাকে মেহেন্দিগঞ্জ থেকে। এছাড়া আমাদের SMS করেছেন লিটন, SMS করেছেন আরিফ, চন্দনা, উৎস, ইভন, রানা, ফারুক সহ আরো অনেকে। আমরা চলে যাব ঘটনায় এবং আমাদের মধ্যে যে সমস্ত গেস্টরা আজকে উপস্থিত রয়েছেন তার মধ্যে আমরা প্রথম গেস্টের কাছে আছি। আপনার নামটা আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে এসেছেন? হ্যালো লিসনার্স, দিস ইজ সোহেলি, আমি ধানমন্ডি থেকে এসেছি। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। ধানমন্ডিতে আমাদের বাড়িটা ধানমন্ডি 11 মহিলা ক্রীড়া কমপ্লেক্সটা ঠিক দক্ষিণ পাশে। তো অ্যাবাউট 1500 স্কোয়ার ফিটের বাসা। আর সে বাসার আমি থাকি একটা কোণার ঘরে, আর আমার মা, ভাই, বোন সহ থাকেন অন্য একটা কোণার ঘরে। অর্থাৎ মাঝখানে প্রায় 3টার মতন রুম, আর আমরা দুই দিকে 2 কোণার রুম 2টা ইউজ করতেছি। এবং রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের বাসার সবগুলো লাইট বন্ধ থাকে। তো আমি যে রুমে থাকি সে রুমে প্রায় প্রতিদিনই টুকটাক কিছু না কিছু ঘটে। তো যেদিনকার কথা বলতেছি স্পেসিফিক্যালি সেই দিনে আমার রুমের লাইটটা নষ্ট ছিল। তো রাতে স্বাভাবিকভাবে যখন খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখে ঘুমাতে গেছি, ঘুমাতে যাওয়ার পরে এক পর্যায়ে মনে হলো যে কিছু একটা আমার দম আটকানোর চেষ্টা করতেছে বা মুখ চেপে আছে। তো কয়েক সেকেন্ড পরে আমি বুঝতে পারলাম যে না, আমি কোনো অস্বস্তিকর অবস্থায় শুয়ে নাই, বরং কিছু একটা আমার মুখ চেপে রেখেছে হাত দিয়ে বা কিছু একটা দিয়ে। দেন আই রিয়েলাইজ যে একটা হাত আমার মুখের উপরে আর একটা হাত রাখা আছে আমার 2টা পা ধরে রাখা আছে আর একটা হাত দিয়ে। তারপরে কিছুক্ষণ পরে আমি হাতটা ছুটানোর চেষ্টা করি। প্রায় 5 মিনিট এরকম চলতে থাকে এবং আমি দেখতে পারি যে হাতটা যখন ধরার পরে বুঝতে পারি যে হাতের কবজির উপরে পরে আর কোনো অংশ নাই। অর্থাৎ ওই অংশটুকু ফাঁকা ছিল, শুধু হাত আর কবজিটা ছিল, আঙ্গুল আর কবজিগুলো ছিল এবং চামড়াটা ছিল একটা লিজার্ড স্কিন বা একটা সাপের স্কিন যেরকম হয় সেরকম। অনেকক্ষণ চেষ্টা করার পরও সেই হাতটা আমি কিছুতেই সরিয়ে উঠতে পারছিলাম না। আর আমি চেষ্টা করতেছিলাম যে আমার ঘাড়ের কাছে আমার ফোন রাখা ছিল, যেখানে লাস্ট কলটা আমার মাকে দেওয়া ছিল। তো আমি চেষ্টা করছিলাম যে কোনোভাবে যদি আমি আমার মাকে কল দিতে পারি তাহলে মা বুঝতে পারবেন যে আমি প্রবলেমে আছি, উনি হয়তো চলে আসবেন হেল্প করার জন্য। বাট আমি সেটাও করতে পারছিলাম না। তো ফাইনালি যখন সবকিছুতে ব্যর্থ হয়ে গেলাম আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। আর আমি রিয়েলাইজ করি যে আয়াতুল কুরসি পড়তে পড়তে আমি শোয়া অবস্থা থেকে উঠে বসে যাই, অ্যান্ড দেন হঠাৎ করে কিছু একটা আমার মুখের এবং হাত পায়ের উপর থেকে সরে যায়। তো তারপর আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, কিছু একটা ছিল এবং সেটা চলে গেছে এবং আমি ঘুমিয়েও ছিলাম না, এটা কোনো স্বপ্নও ছিল না। বা আমরা যেটা বলি যে বোবা ভূতে ধরে, এ ধরনের না, কারণ বোবা ভূতেও আমাকে অনেকবার ধরছে এবং আমি দেখতে পারছি, বুঝতে পারছি যে তখন সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল। অর্থাৎ মনে হয়েছে যে আমি অন্য কোনো একটা ওয়ার্ল্ডে ছিলাম বা সামথিং ওয়াজ নট প্র্যাকটিক্যাল বা নর্মাল। সো এই ঘটনাটা পুরোপুরি সজাগ অবস্থায় ঘটছে। আর আমি আয়াতুল কুরসি পড়ে যখন উঠে পড়ছি তারপর আমি আশপাশ তাকায় দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে কিছু একটা দেখতে পাবো, কিন্তু আমি কিছু দেখতে পাইনি সেখানে। বাট আমি পিছন দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না। তো এরপরে আমি যেটা করছি, আমি উঠে সোজা আমার বাথরুমের লাইটটা অন করছি, বিকজ কিছুটা আলোর দরকার ছিল আর মোবাইলের আলোটা এনফ ছিল না। তারপরে আমি পাশের রুমের দরজাটা খুলে আমার বোনের রুমে গেছি, ওই লাইটটা অন করছি। আবার দরজা খুলে আমাদের ডাইনিং এর লাইটটা অন করছি। দেন আমার মার রুম, ওইখানে যে লাইটটা অন করে সোজা মাকে বলছে যে আম্মু আমি ভয় পাইছি। অ্যান্ড দেন আমি আর নড়তে পারিনি। আম্মু বুঝতে পারছে যে এরকম ভাবে যখন আমি এসে বলছি ইট মিনস যে আমি রিয়েলি স্কেয়ার্ড। তো এরপর উনি বলছে যে ঠিক আছে তোমার বালিশ নিয়ে এসে এই ঘরে থাকো। বাট আমি যখন ঘুরছি বালিশ আনতে যাওয়ার জন্য, আমি বালিশ আনতে যেতে পারিনি। তখন আমি বাধ্য হয়েছি আমার বোন সাথে এবং প্লাস কাজের মেয়েকে নিয়ে গেছি, বিকজ আমার মনে হচ্ছিল যে আমার সাথে যদি একজন থাকে এটা এনাফ হবে না। তো সাথে আমি আরেকজনকে নিয়ে গেছি, দেন বালিশ এনে আম্মুর কাছে থাকতে হচ্ছে। তো এরপরেও আমি একা থাকছি ঘরে, সেরকম বড় কিছু ঘটেনি, এই ঘটনাটাই বড় ছিল। তো থ্যাংক ইউ, এটাই ঘটনা ছিল আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ওকে, শুরু করি। চলেন চলেন চলেন। দারুণ খবর, দারুণ খবর। কাট কাট, এক্সাইটমেন্ট নাই বস। ওকে, আবার। হা হা। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি সাথে আছি এবং এখনো পর্যন্ত মাসুম আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনাদের মিউজিক পার্টটা তিনি করছেন। সেই সাথে আমাদের গেস্ট আজকে উপস্থিত রয়েছেন। আরো একবার জানিয়ে দিই, যদি আপনি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর আমাদের যদি ইমেইল করতে চান তাহলে ইমেইল অ্যাড্রেসটি মনে রাখতে হবে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আমাকে অভয় SMS করেছেন এবং তিনি বলছেন যে থ্যাংক ইউ এবং তিনি বলছেন যে আই এম এনজয়িং। জুয়েল আমাদের কাপাসিয়া থেকে SMS করেছেন এবং তিনি বলছেন সানিকে বলে দাও তার চোখ দুটো ভয়ানক সুন্দর। ওকে, আচ্ছা, এটা একটা অপ্রাসঙ্গিক হয়ে যায় ভূত এফএম এর জন্য খুবই। আকাশ আমাদের সাভার থেকে লিখেছেন, আমি ঢাকা থেকে লিখেছেন যে ভূত এফএম এর আজকের স্টোরিগুলো তাদের অসম লাগছে। ওকে, কুসুম মিরপুর থেকে লিখেছেন, ভাইয়া লাইট অফ করে একা শুনছি এবং এখনো পর্যন্ত অতটা বেশি ভয় লাগছে না, দেখা যাক কি হয়। চঞ্চল রাজশাহী ইউনিভার্সিটি থেকে লিখেছেন ভূত এফএম জোশ লাগছে এবং তিনি আবার ভয় পাচ্ছেন। আর দিস্তা ময়মনসিং থেকে লিখেছেন যে আজ ফার্স্ট ভূত এফএম শুনছেন, খুব ভয় করছে। ওকে, 100% ডেভিলস ফ্রম তালগাছ তিনি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন তারা 3 জন ভূত এফএম শুনছেন। আফরিন সুলতানা আমাদেরকে SMS করেছেন বন্দর নারায়ণগঞ্জ থেকে এবং তিনি এখন ভূত এফএম শুনছেন, খুব ভালো লাগছে। আসিফ নাভিদ তারা সবাই ভূত এফএম শুনছেন এবং আমাদেরকে সুজন SMS করেছেন চিটাগং থেকে, তিনিও শুনছেন এবং তার এটা প্রথম SMS। আর শান্ত মিরপুর 1 থেকে লিখেছেন জোশ লাগছে। এডওয়ার্ড আমাদের লিখেছেন ফ্রম ভ্যাম্পায়ার হাউস। ওকে, ভ্যাম্পায়ার হাউস থেকে তিনি SMS করেছেন এবং জাহিদ আমাদের SMS করেছেন মালিবাগ থেকে, আমাদেরকে মানিক আমাদেরকে SMS করেছেন ঝালকাঠি থেকে, ভালুকা থেকে ভালুকা ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন তাহা মাসুম আমাদের। আচ্ছা আচ্ছা, তাহা আমাদের লিখছেন মাসুম ভাইয়ের ঘটনা বলার কথা ছিল, আজকে বলতে হবে। ওকে, দেখা যাক আজকে বলতে পারে কিনা। কি মাসুম ভাই, আপনি কি বলতে পারবেন আজকে? আচ্ছা, একটা চান্স পেলে তাহলে সে বলে ফেলবে, অসুবিধা নাই। হীরা ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন ভূত এফএম তার কাছে অসম লাগছে। এছাড়াও আমাদের সেজান খুলনা থেকে SMS করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে, তার কাছে ওকে বেশ কিছু ঘটনা রয়েছে, তার মধ্যে থেকে আমরা প্রথম ঘটনা শুনবো। তবে তার আগে আমরা জেনে নেব আজকে আমাদের এই গেস্টের পরিচয়। নাম বলবেন, কোথা থেকে এসেছেন? হ্যালো লিসনার্স, আমি রিয়াদ, আমি মিরপুর থেকে এসেছি। আমার যে ফার্স্ট ঘটনাটা, এটা ঘটেছে আমার নানুর সবচেয়ে ছোট ভাইয়ের সাথে। উনি যেখানে থাকতেন এটা ঢাকা সরকারের রেস্ট্রিক্টেড এরিয়া, আমি নামটা বলছি না। ওনার বাসার সামনে একটা ঘোড়ার রাস্তা বলাচ্ছে, উনি যে কোয়ার্টারে থাকতেন। একদিন উনি গ্রাম থেকে একটা নতুন মেয়েকে নিয়ে আসছেন কাজ করার জন্য। এখন সে নর্মালি কাজ করছে কিচেনের মধ্যে। হঠাৎ করে সে কিচেনের যে উইন্ডোটা আছে তার দিয়ে বাইরে তাকিয়ে দেখলো যে একটা কালো ড্রেস পরা কিছু তাকে ডাকছে, তার চোখগুলো জল জল করছিল। সে নর্মালি এটা দেখে গেটের কাছে গিয়ে গেটটা খুলে বের হয়ে যেতে চাইল। যে তখন আমার যে নানু উনি বললেন, তুমি কই যাচ্ছ? বলে আমাকে ডাকছে। বলে কি ডাকছে? বলে পুকুর পাড়ে আসতেন, আমাকে ডাকছে, আমাকে যেতে দেন। উনি যখন না করলো তখন সে জোর করে যেতে চাইল। তখন উনি আটকাতে চাইলেন, কিন্তু খেয়াল করলেন তার গায়ে অস্বাভাবিক শক্তি, যেটা একটা ছোট মেয়ের গায়ে থাকার কথা না। তখন তিনি দরজার মধ্যে তালা লাগিয়ে দিলেন। তালা লাগিয়ে উনি কাজ টাজ করছেন আর আমার নানাকে কল করলেন যে এরকম হচ্ছে। এটা শুনে আমার নানা বাসায় আসলেন আর একটু পানি পড়া নিয়ে আসলেন একজন পিয়ারের কাছ থেকে। ওইটা দেওয়ার পর সে এমন ভাবে নানুর দিকে তাকাচ্ছিল মনে হচ্ছে এখন একটু কিছু করে ফেলবে, কিন্তু সে কিছু করলো না। আর তাকে পরে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। পরের দিন সকালে যখন উঠলো, উঠে আবার জিজ্ঞেস করলো, তুই এরকম করছিলি কেন? বলে আমাকে ডাকছিল। আপনি কেন যেতে দিলেন না? বলে তোকে ডাকছিল, আমিও তো ছিলাম, আমাকে তো ডাকলো না। বলে না, আমাকে ডাকছিল। এরপর তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মেন ঘটনা শুরু হয় তারপর থেকেই। দেখা যাচ্ছে কি একদিন হঠাৎ করে কিচেনে কাজ করছে, কিচেনে কাজ করার অবস্থায় কোনো রিজন ছাড়া একটা কাপ পড়ে গেল, কাপ পড়ে ভেঙে গেল। বা কেউ কোথাও যাচ্ছে, হঠাৎ করে একটা দেখলো কাপড় আসছে সামনে, কাপড়টাতে হঠাৎ করে আগুন জ্বলে গেছে, কোনো রিজন নেই। এরকম প্রায় প্রতিদিনই হচ্ছে, কাপ পেজ ভাঙছে, কাপড় আগুন জ্বলে যাচ্ছে, এটা প্রতিদিনকার ঘটনা। একদিন আমার নানা বা যে রিলেটিভ ওরা গেছে, যে সব কথা শুনে ওরা হচ্ছে ফাজলামি করে কেউ বলছে, বলে চলো আজকে গিয়ে ভূত দেখবো। ওরা গেছে, যাওয়ার পর ড্রয়িং রুমে বসে আছে, ড্রয়িং রুমে সব আড্ডা দিচ্ছে। তখন বলে কই ভূত? ভূত তো দেখলাম না, এতক্ষণ ধরে আছি।
হঠাৎ করে দেখে যে শূন্যের মধ্যে কোনো সোর্স ছাড়া আগুন জ্বলছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আগুন সচরাচর শিখা সবসময় থেকে উপরের দিকে, নিচের দিকে থাকা অসম্ভব, কিন্তু আগুনের শিখাটা ছিল সেখানে নিচের দিকে, আর এটা শূন্যের মধ্যে ভাসছিল কোনো প্রকার সোর্স ছাড়া। এটা দেখে তো ওরা পুরোপুরি থান্ডার্ড, যেটা কি দেখলাম, ওরা বের হয়ে গেছে বাসা থেকে, ওরা থাকে নেই। তারপরে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটেই চলছে। প্রতিদিন রাত আমার নানা নামাজ পড়ার জন্য সব ভোরে উঠতেন। ভোরে উঠে দেখেন যে ড্রয়িং রুমে যত কুশন আছে সবগুলো নিচে পড়া, একটারও কাভার নাই, আর ওনার মোবাইলটা নিচে পড়ে থাকতো, সিমটা খোলা। প্রত্যেক দিনকার ঘটনা এইটা। একদিন আমার নানি দেখছেন যে দেয়ালের মধ্যে একটা গণেশের মতন একটা মূর্তি আঁকা, আর পাশের লেখা কাঁচা হাতে কবে যাবি। এই ঘটনা দেখার পর তো কেউ স্বাভাবিক থাকতে পারে না, এরকম এতগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। পরে একদিন আমার খালা হাঁটছেন, বাসাটা যথেষ্ট বড় ছিল, এক কর্নার থেকে আরেক কর্নার যথেষ্ট বড়। উনি ড্রয়িং রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে সাদা শাড়ি পরে একটা কিছু ড্রয়িং রুমে বসে আছে, তখন অন্ধকার ছিল, জাস্ট বোঝা যাচ্ছিল শেপটা, আর তার দিকে তাকে একটু মুচকি হাসছে এই টাইপের। এটা দেখে সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর সে চলে গেছে এখান থেকে। পরে তারা এক রুমেই ঘুমাতো। দেন একটা পিয়ের কাছে গেছেন ওনারা যে আমাদের বাসায় এরকম হচ্ছে, তখন ওরা বলছে যে তুমি যে মেয়েটাকে নিয়ে আসছিলা হয়তো বা তার সাথে কিছু আসছে, আর জিনিসটা খুবই খারাপ, তোমরা বাসাটা থেকে না ছেড়ে দাও। এরপর তারা 1 মাসের মধ্যে ইমিডিয়েটলি বাসাটা ছেড়ে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই বাসাতে কোনো অফিসারের আগে উঠতে পারে নাই, কারণ এটা এতটাই হন্টেড হয়ে গেছে যে 2-1 থাকতে গিয়েছিল, বিভিন্ন গার্ডকে দেওয়া হয়েছিল, মানে আসলে কিছু আসেন নাকি দেখার জন্য, ওরাও থাকতে পারেনি এখানে, এখনো স্টিল না এটা আছে। এটা আমার ঘটনা ছিল। আপনার ঘটনা ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। মিট চয়ন আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে নিউ ফ্রেন্ড জামালপুর, নিজাম, সোহেল, আশরাফুল, মেহেদি মিরপুর থেকে তারা লাইট অফ করে শুনছেন এবং তাদের ভয় করছে। জন রাজশাহী থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন সাদাব শান্তিনগর থেকে এবং তিনি বলছেন যে তিনিও শুনছেন আমাদেরকে। ভৌতিস্ট আকিব বরিশাল থেকে SMS করেছেন এবং তিনি বলছেন অল স্টোরিজ আর অসম। ওকে, এবং তিনি অনেক ভয় পাচ্ছেন। তিনি এখন একটা অন্ধকার জায়গায় রয়েছেন। বাপ্পি লিখেছেন আই এম ফ্রম ভোলা, এবং ভোলা থেকে তিনি লিখেছেন যে তিনি রেগুলার লিসনার্স এবং ভীষণ ভালো লাগছে, ভয় লাগছে তার। ওকে, রিপা বরিশাল থেকে লিখেছেন যে আজ একা ভূত FM শুনছি, খুব ভালো লাগছে। রাহুল আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি লিখেছেন ভূত FM ইজ রিয়েলি গুড। আর নবাবপুর থেকে মেহনাজ লিখেছে অ্যান্ড তার কাজিন কণা, তারা সবাই মিলে, কণা অ্যান্ড কুবরা, তারা সবাই মিলে অনেক দিন পর তারা একসাথে আছেন এবং অনেক এনজয় করছেন ভূত FM নিয়ে। হান্নান আমাদের SMS করেছেন দিল্লি ধানমন্ডি থেকে। এছাড়া আমাদের জুবাইর SMS করেছেন ময়মনসিং থেকে এবং তিনি ভূত FM শুনছেন। মৌসুমী আমাদের নারায়ণগঞ্জ থেকে, তাসনুবা, তাসিম, সাদমান এবং ইফতেখার, তারা সবাই মগবাজার থেকে আমাদের সাথে রয়েছেন। অহনাব আমাদেরকে SMS করেছেন এবং ভূত FM ইজ সো হরিবল। আজকের এপিসোড তারা অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। আরাফাত আমাদের SMS করেছেন বোরহান, অপু, আদনান, মাসুদ, ওসিম, ডিজে অমিত সহ আরো অনেকে। আমরা চলে আসছি আমাদের থার্ড গেস্টের কাছে এবং প্রথমে জানতে চাইব আপনার নাম এবং পরিচয়। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আমি মামুন, আমি এসেছি চিটাং থেকে। ওকে, তো আমি একটা কথা বলতে চাই যে অনেকে ঢাকা থেকে আসতে চান না, বাট আপনি সরাসরি চিটাং থেকে এসেছেন কেন? আপনার মনে হলো যে আসতে চাচ্ছেন আপনি, বা কেন? আসলে স্পেশালি রাসেল ভাইকে থ্যাঙ্কস দেওয়া দরকার। আমাকে থ্যাঙ্কস দেন না প্লিজ, এটা থ্যাঙ্কস দেওয়া বাদে অন্য সবকিছু বলেন। যে আসলে চিটাং ঢাকায় এসেছিলাম 4 দিন 5 দিন আগে। চিটাং ঢাকা কয়েকদিন বেড়াবো। আপনাকে মেইলটা করার পরে স্পেশালি আপনি বলেছেন যে আপনি এত তারিখ পর্যন্তই আছেন ঢাকায়। না, আসলে আরো 2 দিন আগে চলে যাওয়ার কথা ছিল, যখন ইচ্ছা করে রেখেছেন। ইনভাইট হলাম তখন আসলে ইচ্ছাটা থেকেই যাই। ওকে, সো আপনি আমাদের সাথে এসে জয়েন করলেন। এই যে ইচ্ছা হলো, ইচ্ছাটা কেন হয়েছিল? ইচ্ছাটা হয়েছে মূলত আমার এক খালাতো ভাই আছে, ওর নাম সাইদ, ও শুনছে এখন। ও আসলে আমাকে ইন্সপায়ার করে যে আমরা তো আপনার নিজের ইচ্ছা ছিল না? নিজের ইচ্ছা ছিল, তবে ও এটাকে আরো বাড়ায় আর কি। আচ্ছা, বাড়িয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে, প্রভাবক হিসেবে কাজ করেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রভাবককে ধন্যবাদ এবং আমরা আপনার ঘটনায় চলে যাই। থ্যাংক ইউ। আমি ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগে এবং এটা আমার গ্রামের বাড়ি বাগেরহাটে, অনেকটা অঞ্চলে, আমি নাম বলছি না। আমার নানু বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে হবে এই বাড়িটা, যে বাড়িটা ঘটনা ঘটে।
তা ওখানের ওই বাড়িতে মূলত বাড়ির মেম্বার যারা ছিলেন, বাড়ির কর্তা সহ বেশিরভাগই ঢাকায় অথবা বিদেশে এরকম ছিলেন আর কি। তা বাড়িতে যে মহিলা ছিলেন উনি শুধু মহিলা একটা মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন। তা বৃদ্ধ মহিলা, মোটামুটি বয়স হয়েছে। এক পর্যায়ে হয় কি, মহিলার মানে প্রচন্ড অসুখ হয়। অসুখ হয়, তা তৎক্ষণিক আর তাকে খুব ভালো ডাক্তার না দেখিয়ে এলাকার যে ডাক্তার আছে তাকে দেখানো হয়। তাকে দেখানোর পরে মোটামুটি কিছুদিন সে ভালো ছিল, যে সমস্যাটা হয় কি হয় জানি না। তা ডাক্তার পরে মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে এটা বাড়তে থাকে আস্তে আস্তে, মানে দেখা যায় সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এক পর্যায়ে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট করানো হয়, এবং ট্রিটমেন্ট বলতে ডাক্তার দেখানোর পরে সে বলে যে আপনার ক্যান্সার হয়ে গেছে, এবং মানে অবস্থা খুবই খারাপ, মানে বাঁচবে না। সে হয়তো টাইম দিছিল যে মানে হয়তো 2 মাস 1 মাস বাঁচবে আর কি এরকম। তা তখন হয় কি যে, এবং পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছে। এক পর্যায়ে দেখা যায় মানে তার ভিতরটা ফুসফুসটা নাকি পচে গেছিল, আমরা যতটুকু শুনেছি। এবং মানে ভিতর থেকে প্রচন্ড রকম গন্ধ বেরোতো, খারাপ ব্যাড স্মেল বেরোতো। এবং আরো অবস্থা খারাপ হয় মরার ঠিক 2 সপ্তাহ অথবা 10 দিন আগে থেকে, যে তার ভিতরে পোকা হয়ে যায়। এমন একটা অবস্থা হয় যে মানে পোকা জন্ম নেয় ভিতরে। যাক, তারপরে এক সময় হয়তো সে মারা যায়, এবং মারা যাওয়ার পরে আসলে মুসলিম রীতি অনুযায়ী আমাদের যে মানে সপ্তাহগুলো আছে, যে গোসল, তারপরে দাফন কাফন, জানাজা হয়তো ঠিকমতো হয়েছিল, কিন্তু গোসল, দাফন কাফন এগুলো আসলে অত ভালো করে হয়নি। কারণ মানে রোগী মানে যে মারা গেছে সে মানে এমন পর্যায়ে ছিল, আমরা আসলে চিন্তা করলে বুঝতে পারবো যে উনি আপনার একটা ব্যাড স্মেল বেরোচ্ছে, তার ভিতরে পোকা হয়ে গেছে, তার কতটুকু সৎকার হবে ভালো। যাক, এভাবে আর কি তারে মানে কবর দেওয়া হয়, দাফন করা হয়। ঘটনা এর পর থেকেই শুরু মূলত, যে তার বাড়ি ছিল আপনার, না তার কবরটা ছিল রাস্তা থেকে পাশে এবং বাড়ির ডাইন সাইডে। একটু কাছ থেকে কথা বলতে হবে আপনাকে। রাস্তা থেকে পাশে এবং বাড়ির ডাইন সাইডে। তা ওই উনি যে মেয়েটা ছিল, ওই মেয়েটাকে উনি খুব ভালোবাসতেন, কারণ মেয়েটাই ছিল উনির সাথে, ফ্যামিলি অন্য মেম্বার্সরা বাড়িতে থাকতো না। তা ওই মেয়েকে উনি প্রায় স্বপ্ন, মানে মেয়েটা স্বপ্ন দেখতো প্রায়, যে বলছেন যে তোরা আমাকে আর কত কষ্ট দিবি, হ্যাঁ আমার তো আর ভালো লাগছে না, সারা জীবন চালিয়ে এসেছি, এখনো কি জ্বালাবি, হ্যাঁ মানে এই ধরনের কথাগুলো আর কি। তা তখন এটা নিয়ে আর তেমন তখন কোনো চিন্তা ভাবনা করা হয়নি। তারপরে ইয়েকে জানানো হয় ওই, এবং না আরেকটা কথা, যে ওই সময় আরো কিছু মানে ভয়ানক ঘটনা ঘটতে থাকে। আপনার কবরটা ছিল আগে বলেছি যে রাস্তার পাশে। তার লোকজন যখন সন্ধ্যার পরে মানে রাস্তা দিয়ে হাঁটতো, তখন তারা অনেক ধরনের সাউন্ড শুনতো। তারা শুনতো যে কেউ কাঁদছে। তারপরে আরেকটা ঘটনা ঘটতো, যে রাস্তা দিয়ে যখন ভ্যান যেত, সাধারণত গ্রামের রাস্তাগুলো কিন্তু ভ্যান ছাড়া কিছু চলে না, আর আমাদের এলাকায় ওখানে গ্রামে ভ্যান চলে। তো ওই ভ্যান দেখা যেত যে অর্ধেক রাস্তা পর্যন্ত যে কবরের বরাবর যে আর যাচ্ছে না ভ্যান, ভ্যান মানে স্টপ হয়ে গেছে। তো এই ধরনের ওয়েট ঘটনা ঘটতো। এক পর্যায়ে আসলে ফ্যামিলি মেম্বার্সরা এটা নিয়ে আসলে খুব মানে চিন্তিত, যে কি হলো আসলে আমার এগুলো কেন হচ্ছে, মানে এই ধরনের। তখন তারা এক হুজুরের কাছে যায়, আমাদের একটা মসজিদের হুজুর, বেশ ফরজগার উনি। তা উনির কাছে যাওয়ার পরে উনি সবকিছু শুনে টুনে একটা ডিসিশন দেয় যে আমার তো নামতে হবে, কবরের ভিতর দেখতে হবে যে কি হয়েছে আসলে ভিতরে। যেই কথা তো সেই কাজ। তা সবাই আছে, লোকজন অনেক দেখছে, মানে অনেক প্রত্যক্ষদর্শী আছে, তা সবাই সামনে আছে। তো হুজুর ওই মুহূর্তে নামলো, কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে নেমে ভিতরে, মানে প্রথমে হুজুর কাউকে দেখেনি, জাস্ট নিচে নামার পরে দেখে যে কবরটা প্রশস্ত হয়ে গেছে, হ্যাঁ মানে অনেক ভিতরে অনেক জায়গা। এক কোনায় ওই মহিলাটা বসা ছিল, মানে বসা ছিল 2 হাঁটু মানে জড়িয়ে ধরে, মাথাটা বসা ছিল, হ্যাঁ বসা ছিল, না বসা, সে অলরেডি বসা খুব মানে এক কোনায়, কবরের এক কোনায়। এবং কবরের মানে স্পেসটা কিন্তু অনেক বড়, হ্যাঁ মানে কবরের যে 3.5 হাত জায়গা আমরা জানি ওটা না, সে স্পেসটা অনেক বড় হয়ে গেছে ভিতরের। ওই মুহূর্তে হুজুর ওইটা দেখে, যখন মানে হুজুর নিচে নামে নাই, জাস্ট মানে এরকম তাকাইছে ভিতরে। তাকানোর পরেই মানে হুজুরকে একটা ভেঙসি কাটছে, মানে মুখ হাসি দিচ্ছে একটা, মানে খুব বিশ্রী ভাবে হাসি দেওয়ার পরে মানে হুজুর মানে আসলে ওই হাসিটার জন্য প্রস্তুত ছিল না। হ্যাঁ, তখন হুজুর সেন্সলেস হয়ে পড়ে উপরে, কিন্তু হুজুর উপরেই ছিল। তা আমাদের ওখানে এবার একটা মানে বড় মসজিদ আছে, উনি এখনো বেঁচে আছেন, ওই ইমাম সাহেব। ঘটনাটা কিন্তু 25 বছর আগে এখন বলছি, কিন্তু ওই ইমাম সাহেব এখনো বেঁচে আছে। আমার সাথে এবার বাড়ি গেলেও দেখা হয়েছে তার সাথে।
তা ওই ইমাম সাহেব ছিলেন খুব সাহসী, তা তৎক্ষণিক ওই ইমাম সাহেবকে ডেকে আনা হয়, মানে ওই অবস্থায় লোকজন সবাই আছে ওখানে দাঁড়ানো, ওই অবস্থায় ডেকে আনা হয়। তা ইমাম সাহেব দেখে চিন্তা করেন যে হ্যাঁ ঠিক আছে, যেটা করছে সেটাই ঠিক, কবর তো আসলে ভিতরে ঢুকতে হবে, ভিতরে নেমে কিছু করতে হবে, মানে তাকে মোট কথা তার কাছ থেকে। তা হুজুর যেটা করে যে হুজুর নামেই দেখতে পায় যে ওই কাফনের কাপড় যে টুকরোগুলো ছিল মানে সেটা প্রায় তার মুখের মধ্যে। তা হুজুর যেটা বলে তৎক্ষণিক ওইখানে যারা ছিলেন তারা শুনছে যে মানে এই কাফনের কাপড়টুকু যদি পুরা সে খেয়ে ফেলতে পারে তাহলে তাকে আর কন্ট্রোলে আনা যাবে না, সে মানে মারাত্মক পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু এখনো যদি কাফনের কাপড়গুলো মুখ থেকে বের করে ফেলা যায় তাহলে তারে বাঁচানো যাবে, মানে সে যে অবস্থায় আছে সেই পজিশন রাখা যাবে। তা হুজুর খুব সাহসী ছিলেন, উনি আসলেই খুব সাহসী ফরেজগার মানুষ। উনি কবরের মধ্যে নেমে যান এবং সবাইকে বলে যান যে উপরের যে আমি যদি সেন্সলেস হয়ে পড়ি, মানে বলা যায় না, মানে আমি যদি সেন্সলেস হয়ে পড়ি আমাকে তোমরা ট্রেনে তুলে ফেলবা, কারণ এখানে যদি আমি থাকি আমার সমস্যা হবে। জাস্ট তারপরে হুজুর নামলেন, নিচে নামার পরে মানে ওই হুজুরকেও নাকি হুজুরকে দেখার পরেও সে কি রকম হাসি দিছে খারাপ ইয়ে করে। হুজুর মুখে কাফনে কাপড় তার সেই অবস্থাতে হাসে, আসলে খুব বিভৎস হবে, খুব বিভৎস। এবং তার আমি যতটুকু শুনছি, মানে এটা আমার নানুর কাছ থেকে শোনা, তো নানু বলছে যে ওই সময় নাকি তার মুখে মানে গোশত ছিল না, হ্যাঁ মুখে যে ফেস যে একটা স্ট্রাকচার আছে ওটা ভালো মতো ছিল না, হ্যাঁ মানে অনেকটা ইয়ে হয়ে গেছে এই টাইপের। ওই যে মানে প্রথমেই বললাম যে মানে অসুস্থ হয়ে গেছে। যাক তারপরে হুজুর করলেন কি ওই টুকরোগুলো সব বের করলেন মুখ থেকে খুব সাহসিকতার সাথে, আসলে উনি খুব সাহসী। বের করার পর তারপরে ওই মানে দেহটা নিস্তেজ হয়ে যায়। এখানে একটা কথা আমি আসলে শুনছি, আমার এক আন্টির কাছে শুনছি এটা, যে মানে একই কাহিনী সেম, যে তার তখন নাকি তাকে মানে ওই যে বড় বড় যে লোহা আছে না, একটা বড় বড় গ্রামের বাড়িতে ইয়া লাগানোর সময় লাগে ওইগুলো নাকি চেপে দেওয়া হয়েছিল দুইটা তার ভিতরে, গজাল লোহা, হ্যাঁ গজাল লোহা আছে, ঠিক গজাল লোহা যেগুলো আছে দুইটা লোহা নাকি বুকের উপর চেপে দেওয়া হয়েছিল, এখানে একটা এখানে একটা, মানে যাতে সে উঠতে না পারে। হ্যাঁ তবে এটা আবার নানুর কাছ থেকে শুনুন। তারপরে আর কি তবে আপনাদের ওই গ্রামে এই ঘটনাটা চালু আছে, হ্যাঁ সবাই জানে এবং সবাই জানে এবং ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি চলে যাব আবার আরেকটা মেইল পড়বো আমি, এবং সেই মেইলটা আমাদের যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ শামীম রেজা, সিরাজগঞ্জ থেকে, এবং তিনি শিফট বিল্ডিং ইঞ্জিনিয়ার। তিনি আমাদের এই ইমেলটি করেছেন, তার ইমেলটা আমি পড়ছি যেহেতু দূর থেকে করেছেন এবং আসতে পারেনি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো দলে, তারপরও জিজ্ঞাসা করলাম। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নয়, আমার বড় ভাইয়ের শ্বশুরের সাথে ঘটনাটি ঘটেছিল। আমি তার মুখ থেকে পরে এটা শুনেছি, আমি তার ভাষায় লিখছি। সালটা 1979, আমার বয়স 25 বছর। 1 বছর হলো আমি বিয়ে করেছি। এর মধ্যে বেশ কয়েকবার শ্বশুরবাড়ি গিয়েছি। হেমন্তের নবান্ন উৎসবের নিমন্ত্রণে শ্বশুরবাড়ি যাবার জন্য খুব সকালে বের হয়েছি। আমার স্ত্রী আগে চলে গেছে, তাই আমি একাই বের হয়েছি। আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব ছিল অনেক, যাতায়াত ব্যবস্থা বলতে ছিল মেঠো পথে গরুর গাড়ি, কিন্তু আমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, তাই হেঁটেই রওনা দিয়েছি। খুব তাড়াতাড়ি হেঁটে সূর্য ডোবার একটু পরে আমার শ্বশুর বাড়ি থেকে 2 মাইল দূরের হাটে এসে পৌঁছাই। দেখলাম হাটে লাঠি খেলা হচ্ছে। আমি একজন বিনোদন প্রিয় মানুষ, আর সারাদিন হাঁটার পর শরীর ক্লান্ত হয়ে পড়ায় ভাবলাম একটু লাঠি খেলা দেখে হাট থেকে কিছু কিনে তারপরে বাকি 2 মাইল রাস্তা পাড়ি দেব। কিন্তু খেলা দেখতে দেখতে কিভাবে যেন রাত 11টার মতো বেজে গিয়েছে, আমি টেরও পাইনি। যখন টের পেলাম তখন দোকানের দিকে ছুটলাম, কিন্তু ঠান্ডা জিলাপি ছাড়া আর নেওয়ার মতো কিছুই পেলাম না। তাই 2 কেজি জিলাপি কিনে আবার হাঁটা শুরু করলাম। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তায় আমি ছাড়া দ্বিতীয় কোনো লোক নেই। আমি ভূত বিশ্বাস করতাম না, তাই একা যেতে কোনো ভয় পাচ্ছিলাম না। আমার সামনে যে রাস্তা, সেই রাস্তার একটু বর্ণনা দেই। আমার ঠিক 200 গজ সামনে ছিল বেশ কয়েকটা বড় বট ও শিমুল গাছ। সামনে একটু খোলা মাঠের মতো, কিন্তু পেছনের দিকে আগাছায় ভর্তি ছিল, তাই একটা বট গাছের নিচে পোড়া মাটির একটা ভাঙা অবকাঠামো ছিল। তার একটু দূরে একটা ছোট নদী ছিল। নদীর দু এক জায়গা শুকিয়ে গেলেও বেশিরভাগ জায়গায় তখনও পানি ছিল।
তারপর তার একটু পর আবারও বড় ধরনের ঝোপ ছিল এবং এই ঝোপটা ছিল খুব ঘন। তার 3 থেকে 400 গজ পরে আমার শ্বশুর বাড়ি পাড়া শুরু। আবার ঘটনায় চলে যাই, আমি যখন বট গাছগুলোর খুব কাছে চলে আসলাম তখন কেমন যেন বাতাসটা গুমোট হয়ে গেল। আরো যখন কাছে আসলাম তখন প্রচন্ড বেগে বাতাসের শব্দ শুরু হলো, কিন্তু শরীরে একটু বাতাসও লাগছিল না। আমি গাছের দিকে তাকালাম, গাছের পাতাও নড়ছিল না। তখন আমি প্রথমবারের মতো একটু ভয় পেলাম, কিন্তু সাহস হারালাম না। আমি সিগারেট খেতাম আর শুনেছি আগুন দেখলে এরা কাছে আসে না, তাই পকেটে হাত দিলাম দেশলাইয়ের জন্য, যাতে অন্তত আগুন তৈরি হয়ে যায়। আমি এখানে একটা ছোট্ট কথা বলবো, এই মেইলের বাইরে সিগারেট তো শরীরের জন্য ক্ষতি করে। আমি সিগারেট একেবারেই আমি যেটা বলবো যে সেটা হচ্ছে আগুনে সবসময় কাজ হয়, কথাটা একদম সত্যি না। কিন্তু আচ্ছা যাই হোক, আবার ঘটনায় ফিরে আছি। কিন্তু পকেটে দেখলাম দেশলাই, সিগারেট কিছু নেই, কারণ শ্বশুর বাড়ি যাবো বলে ওইগুলো সাথে নেইনি। পরে কেউ দেখে খারাপ ভাবে এই জন্য। এর মধ্যে বাতাসের শব্দ বেড়েই চলেছে। এবার সত্যি ঘাবড়ে গেলাম। বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি মিষ্টি জাতীয় জিনিসের প্রতি এদের লোভ রয়েছে, তাই আমার হাতে থাকা জিলাপি ছুঁড়ে ফেলে দিলাম সেই ভাঙা অবকাঠামোর দিকে। তারপর খুব জোরে দৌড়ানোর চেষ্টা করলাম, শরীর ক্লান্ত হয়ে পড়ায় পারলাম না। শব্দ হঠাৎ করে থেমে গেল। এরপর স্বাভাবিকভাবে হাঁটা শুরু করলাম, কিন্তু খেয়াল করলাম আমার বাঁ পাশ দিয়ে কি যেন হেঁটে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। এরপর আমি দোয়া দুরুদ যা জানা ছিল পড়তে লাগলাম আর জোরে জোরে হাঁটা শুরু করলাম। তারপর নদীর কাছে এসে পড়লাম, কিন্তু শুকনা জায়গা দিয়ে নদী পার হচ্ছে, কিন্তু খেয়াল করলাম আমার বাঁ পাশে নদীর পানিতে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছে। মনে হলো 4-5 জন মানুষ যদি হাঁটু পানির ভেতর খুব জোরে জোরে হেঁটে যায় তাহলে যেরকম শব্দ হবে কেউ সেভাবে পার হচ্ছে। আমি দৌড়ে নদীর এপারের জঙ্গলের সামনে এসে পড়লাম। হঠাৎ করে আমার চোখ আটকে গেল। আমি থমকে দাঁড়ালাম, যা দেখলাম দু চোখে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম আমার একটু সামনে রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা 5 ফুট 8 ইঞ্চি বা 5 ফুট 10 ইঞ্চি লম্বা একটা কঙ্কাল 2 হাত ছড়িয়ে আমার দিকে দাঁড়িয়ে আছে। তার বুক থেকে পা পর্যন্ত সাদা কাপড় ছিল, কিন্তু গলা ও মাথায় হাড় ছাড়া আর কিছু ছিল না। হাত ছড়িয়ে থাকার কারণে সেটাকে বিশাল আকৃতি দেখাচ্ছিল। আমি যেন ভয়ে জমে গেলাম। তারপর সে কেমন যেন মুখ বাঁকা করে শব্দহীন হাসি হেসে আমার দিকে পা বাড়ালো। মুখটা এমন বিকৃত হয়ে গেল যে কেউ দেখে ঠিক থাকতে পারবে না। আমার হাত পা অবশ হয়ে গেল। আমি কি করব কিছু বুঝে ওঠার আগেই সে আরো একটা পা বাড়ালো। এবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ানোর জন্য পেছন দিকে ঘুরলাম, কিন্তু ঘুরেই দেখি সেদিকেও আমার সামনে সে আরো কাছে চলে এসছে। আমি আর ঠিক থাকতে পারলাম না, চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয়েছিল কিনা আমি জানি না। আমার যখন হুঁশ হলো তখন দেখলাম আমি আমার শ্বশুর বাড়িতে শুয়ে আছি। আমার চারপাশে অনেক মানুষ, আমার স্ত্রী কাঁদছে। পরে আমার স্ত্রীর কাছে শুনলাম পোলভ দিয়ে মাছ ধরতে যাওয়া 3 জন লোক আমার চিৎকার শুনে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। এরপর টানা 3 বছর আমি শ্বশুর বাড়ি যাইনি। এই ছিল ঘটনা এবং সেই ঘটনাটা আমরা শুনলাম। এরপরে আমরা পরবর্তীতে কিছু SMS পড়তে চাই। আমাদের কাছে বেশ কিছু SMS অলরেডি চলে এসছে, তবে তার আগে একটা বিরতিতে যেতে হবে বোধহয় না? একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। তার আগে জানিয়ে দিই, আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আর যারা ইমেল করতে চান তারা bhutfm@radiofurti.fm এখানে ইমেল পাঠাতে পারেন। চলুন ছোট্ট একটা ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি এখনই। Haunted by Airtel. অনেক সবকিছু আপনার কাছে ভুল মনে হচ্ছে, বাট আপনার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনি ভয় পাচ্ছেন কি পাচ্ছেন না। এরপরে অন্য প্রসঙ্গ। ফেরদৌস আমাদের SMS করেছেন এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই, যেমন মিল্টন আমাকে SMS করেছেন। তিনি বলছেন আমার SMS পড়ো না কেন? পড়েছি তো আপনার SMS। 3 ইডিয়টস হেলাল রাজীব মামুন আমাদেরকে শুনছেন। আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছেন যে আমি সকাল 6টায় তার রেগুলার টিউশন থাকে, তারপরেও তিনি ভূত এফএম শোনেন। আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। আমাকে কনক SMS করেছেন।
কনকচন্দ্র উত্তরা থেকে, এবং তিনি বলছেন ভূত এফএম ইজ বস। ওকে, উর্মি, রুমি, ইরফান মানিকনগর থেকে, ঢাকা থেকে লিখেছেন যে তারা 3 ভাই বোন মিলে একসঙ্গে ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। এছাড়া আমাদেরকে SMS করেছেন অপু, মিঠু, মিহির, তারপরে রাফেল, তারপরে দেখতে পাচ্ছি রবিউল, কাবিল গাজীপুর থেকে, তারা ভূত এফএম সবাই শুনছেন। সরি, অনেকগুলো SMS আপনাদের দিতে হয়েছে। আর এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিয়া, এবং তিনিও ভয় পাচ্ছেন অনেক। আমাদেরকে রোমান্টিক ভূত নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন এই মুহূর্তে মাসুদ পারভেজ চিটাগং থেকে, তিনি আমাদের সাথে আছেন এখন পর্যন্ত। আরো অনেকেই রয়েছেন যারা এখন SMS মিস করেছেন, তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা চলে যাবো আমাদের গেস্টের কাছে। আমাদের আপু যিনি প্রথম ঘটনা শুরু করেছিলেন তার কাছে বলবো যে আপনার বোনকে নিয়ে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা একটু জানতে চাই। আর একবার নাম বলতে হবে। সোহিনী। আর ঘটনাটা খুব বেশি বড় না, আমার বোনকে নিয়ে ঘটেছে। মানে আমার মা আমার ছোট ভাইকে নিয়ে স্কুলে চলে যান সকালে, আর আমি অফিসে যাই। তো ওই টাইমটাতে আমার বোন বাসায় একা ছিল সেদিন। আচ্ছা। সো সে যখন একা ছিল, একা থাকার পরে সে টুকটাক ঘরে কাজটা ছেড়ে এক পর্যায়ে তার রুমে যে বসে এবং বিছানায় যে বসে। সো বসার কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে সামনে যে ড্রেসিং টেবিলের মিররটা আছে, মিররের সামনে একটা শ্যাডো হেঁটে যায়। তো ও ধারণা করে যে বাইরে অনেক গাড়ি চলাচল করছে, হয়তো বা এটা কোনো একটা গাড়ি রিফ্লেকশনে বা কিছু একটা সে ভুল দেখেছে। তো কিছুক্ষণ পরে সে খেয়াল করে দেখা যায় হারও যাচ্ছে এবং খুব রেগুলার বেসিসে 2-3 বার করে এটা যাতায়াত করতেছে। দ্যাট টাইম শি গট স্কেয়ার্ড, এবং সে এত ভয় পায় যে সে চোখ বন্ধ করে ফেলে এবং সে মোরালেস একটা প্রমিস করে যে আমি চোখ খুলবো না, আমি দেখবো না যে কি হচ্ছে। অনেকক্ষণ পর বেচারি প্রমিস ভাঙে, চোখ খোলার পর সে ফাইনালি কিছু দেখতে পায় না। তো তারপরে আমার মাকে ইতিমধ্যে সে অনেকগুলো কল দেয়, বাট মার মোবাইল ফোন ইউজ করার বেশ কিছু অ্যালার্জি আছে, উনি সাইলেন্ট করে রাখছিলেন। তো যার কারণে মোর দেন 25 কলস হওয়ার পর মা ধরতে পারেনি ফোনটা। তো এদিকে বেচারি ভয়ে কান্নাকাটি করতেছে। তো শেষ পর্যন্ত সে ডিসাইড করে যে আমারই বাড়িতে যদি আমি ভয় পায় বসে থাকি তাহলে তো আমার কিছু করার নেই, আর এই মুহূর্তে কেউ আসতেছে না আমাকে সেভ করার জন্য। সো রেগুলার বেসিসে যে হাউস হোল্ড গুলো সে করে সে কাজে নেমে পড়ে। সে চাল ধুতে যায়, তখন সে আবার খেয়াল করে যে মাথার উপর দিয়ে ঘাড় বাঁকা করে একটা শ্যাডো তার দিকে তাকায় আছে। মানে কিছু ক্ষতি করছে না বা কিছু করতেছে না, বাট সে স্পষ্ট দেখতেছে একটা শ্যাডো তার মাথার উপর দিয়ে আসছে বাঁকা হয়ে। তো ওখান থেকেও সে বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে সে গোসল টোসল করে নামাজ পড়তে যায়। নামাজ পড়তে যাওয়ার পর তখন সে আবার বলতেছে যে আবার দেখতে পাচ্ছে যে পিছন থেকে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে, বাট ফাইনালি তারা ধাক্কা দেয় না। অ্যান্ড ওই দিনটা সে মোটামুটি ভাবে সার্ভাইভ করে যায়। তো এরকম শ্যাডো সে মাঝে মধ্যে দেখে। একদিন এরকমও দেখছে যে আমাদের বাসায় 2টা আর্চ আছে, 2টা পিলার করা আছে ভিতরে। তো আর্চের মধ্যে একটা পিলারে সে হঠাৎ করে দেখা যায় ওরকম ওই যে কবজির উপরে কিছু দূর পর্যন্ত একটা নর্মাল হাত, জাস্ট পিলারের উপরে এরকম করে হাতটা দিয়ে আসছে অনেকক্ষণ যাবত। সেটা ওই সময় সে বাসায় একা ছিল একই রকম টাইমে। তারপরে সেটা দেখার পরে বেশ ভয় পাওয়ার পরে সে বলে যে আমি কোনোভাবে দৌড়ে মার ঘরে ঢুকে বিছানায় বলে আমি টার্গেট করে আসছে যেমনি হোক আমি বিছানায় উঠে শুয়ে পড়বো। এই যে আপনাদের বাসায় মাঝে মাঝে প্রবলেম হচ্ছে বা বিভিন্ন প্রবলেম আপনারা ফেস করছেন, এটার কারণ কোনদিন খুঁজতে গেছেন যে এটা কেন এরকম হচ্ছে? কারণ তো কখনো কারণ খুঁজে কি বের করবো, কত কিছু তো হতে পারে জিনিস। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে এই বাসার সাথে অন্য কোনো ঘটনা জড়িত কিনা? বাসার সাথে কিছু জড়িত না, বাট আমি আমার মা, খালা, ইভেন আমার নানির কাছে শুনছিলাম যে প্লট যদি বাঁকা হয়, যে প্লটে বাসা করা হয়েছে সে প্লট যদি কোনো কারণে বাঁকা হয়, অর্থাৎ 4টা দেয়াল আপনার সমান না হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওইসব বাসার প্রবলেম হয়। আর আমাদের এই বাসার প্লটটা সমান না, অর্থাৎ একটা সাইডে আপনার যেখানে একটা 4টা দেয়াল দিয়ে যখন আপনি রুম করবেন ইউজুয়ালি 4টে সমকোণ হওয়া উচিত, বাট এখানে বাঁকা বলতে বোঝাচ্ছি যে কোনো একটা দেয়ালের কারণে একটা কোণ সমকোণ হয়নি। এবং এই ধরনের বাঁকা যেখানে থাকে সেই সব জায়গায় ঝামেলা হয়। এবং আমাদের বাসাটা বেশ খানিকটা বাঁকা। ওকে, সো স্পেসিফিক্যালি আমার রুমটার দিকে বাঁকা বেশি এবং ওখানে প্রবলেম বেশি হচ্ছে। ফাইন। আর এছাড়া আর কোনো ঘটনা রয়েছে? আর কোনো ঘটনা আরো একটা আছে আমাদের একই বাসায় ঘটা। সেটা আমার বাবা মারা যাওয়ার মাস 5 পরে, আপনার ডিসেম্বর মাসের দিকে, 2010 সালে শীতের দিনের ঘটনা। তো আমি অ্যাজ ইউজুয়াল এই কর্নারের রুমে ঘুমাইছি আর ওই দিকের রুমে ঘুমাচ্ছে আমার মা ভাই বোন। তোমার বোন সেদিন রাতে প্রায় 2টা পর্যন্ত পড়াশোনা করে তারপরে সে ঘুমাতে যায়।
তো ঘুমাতে গেলে আমার মা টের পাচ্ছে যে সে আসছে, এসে শুইছে। শোয়ার কিছুক্ষণ পরে আমার বোন এদিকে মানে আমার মার দিকে চেপে আসতেছে। তো আম্মু বলছে তুমি এমন করতেছো কেন, কি হয়েছে? বলে আম্মু জায়গা হচ্ছে না, একটু সরো। তারপরে সে আম্মু বলে যে আমি তো সরিয়ে শুইছি, কি সমস্যা কি হয়েছে তোমার, এরকম করতেছো কেন? তো সে কিছু বলে না। অ্যান্ড দেন সে আমার ছোট ভাইটা মাঝখানে শুয়েছে, ওইটারও কোনো কারণে ঘুম ভেঙে গেছে, ও আবার পিচ্ছি একদম। তো ওকে তখন ও বলতে, আমার বোন বলতেছে যে ভাই আমি তোমার হাতটা একটু ধরি। তো ও আরো ও রাতের বেলা ঝগড়া করে দুজন মিলে, তো বলছে না তুই আমার হাত ধরবি না। তারপরে আমার বোন হাতাচ্ছে আমার আরেকটা মানে আমার মার হাত ধরার জন্য। তো আমার মা ইচ্ছা করতে পায় তার হাতটা বাড়ায় দেয়, দিলে আমার বোন সে হাতটা চেপে ধরে এবং আম্মু বলতেছে যে সে প্রচন্ড প্রেশার দিচ্ছে আমার হাতের উপরে এবং সে এটা কেন দিচ্ছে আমি বুঝতেছি এবং আমি এটুকু টের পাচ্ছি যে সে কাঁপতেছে আর ঘাম হচ্ছে। তারপরে আম্মু জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করতেছো? বলে আম্মু আব্বু পাশে এসে শুয়ে আছে। তো আব্বু ওই ইয়ারেরই জুলাই মাসে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো আম্মু বলছে যে পাশে এসে শুয়েছে মানে? বলে হ্যাঁ আমাকে পাশে এসে শুয়েছে। তারপরে বলছে যে দাঁড়া আমি দেখতেছি। বলে না আব্বু আমাকে ধরে রাখছে, জড়ায় ধরে রাখছে। তো ওই সময় আমার ভাইয়েরও ঘুম ভেঙে যায়, সে অলরেডি উঠে বসে, অর্থাৎ কেউই তারা ঘুমে পড়ে না। তো আম্মু আমার বোনকে মনে করতেছে তুমি ঘুমের মধ্যে আসো, ওকে ধাক্কা দিচ্ছে, তুমি ঘুমের মধ্যে আসো, তুমি উঠো, তুমি স্বপ্ন দেখতেছো। বলছে না আম্মু আমি ঘুমের মধ্যে নাই, আমি ঘুমের মধ্যে থাকলে তোমার সাথে কিভাবে কথা বলতেছি। তারপরে আম্মু বলতেছে যে আমার ভাইকে জিজ্ঞেস করছে যে বাবা তুমি কি তোমার আব্বুকে দেখতেছো? যে হ্যাঁ আম্মু ওই তো আব্বু শুয়ে আছে। মানে দুই ভাই বোনই দেখছে জিনিসটা। আচ্ছা। তারপরে আম্মু বলেছে যে আমি কিছুই দেখি নাই, আসলে আমার গায়ের লোম দাঁড়া যাচ্ছে। তো সে তখন আম্মু বলতেছে যে বেড সুইচ ছিল, সেটা আমার ভাই বোনের উপর দিয়ে একটু মানে ডিঙিয়ে যাওয়া যেটাকে বলে, সে যে সুইচটা অন করে দেয়, বিছানা থেকে আর নামতে দেয়নি আমার বোন। তো সুইচটা অন করে দেওয়ার পরে আম্মু বলছে যে টুনি এখনই, আমার বোনের নাম টুনি, বলছে টুনি এখনই কি তোমার আব্বু আসছে সাথে? বলছে হ্যাঁ আম্মু আব্বুর সাথে আছে। আমার ভাইকে জিজ্ঞেস করছে যে ও কি তোমার আব্বুর সাথে আছে? বলেই তো টুনি আপুকে জড়ায় ধরে রাখছে। কিছুক্ষণ পরে আমার বোন হচ্ছে মানে সোজা হয়ে শোয়, বলে আম্মু আব্বু চলে গেছে। তারপর আমার বোনকে ভাইকে জিজ্ঞেস করে যে তোমার আব্বু আসছে? বলে না এই তো মাত্র চলে গেল আপুকে ছেড়ে, এখন আর কেউ নেই, এখন শুধু আমরা তিনজন নিয়ে আসছি ওর মধ্যে। তো এখন এইটার তো ভাইয়া কোনো এক্সপ্লেনেশন না, এটা আসলে কোনো এক্সপ্লেনেশন নাই। এবং এটা আব্বু মারা যাওয়ার প্রায় মাস 5 পরে ঘটনা, এমন যে আমরা শুনে থাকি যে 40 দিনের মধ্যে হইলে হয়তো অনেক সময় আত্মাটা ঘুরে বেড়ায়, একটা পসিবিলিটি থাকে বলে অনেকে মনে করে। হ্যাঁ মনে করে, বাট এটা একদম 5 মাস পরে। 5 মাস পরে মানে কবে আসবে, কিভাবে আসবেন কেউ এটা আসলে কেউ বলতে পারে না। এটা আসলে মানে একজন যিনি মারা গেছেন এবং আপনি কখনো দেখেছেন কি? আপনি কখনো? আমি দেখিনি, আমি স্বপ্নে দেখছি শুধু। আমি ভাবে আমার বাবাকে আমিও দেখিনি, আমার মাও দেখেনি। আচ্ছা। বাট আমি আর আমার মা মানে এভরিডে দেখতেছি স্বপ্নে। ইভেন আমারে উনি আসেন এবং এসে নিয়ে যেতে চান বারবার। ইভেন একদিন এরকমও দেখছি যে আমাকে নিয়ে যেতে যাচ্ছেন উনি, তখন মানে নিয়ে যাবেনি, প্রচন্ড রেগে আছেন কোনো কারণে, আমাকে হাত ধরে নিয়ে, আমি না করতেছি আমি যাবো না, উনি আমাকে জোর করছে না তোকে আমার সাথে যেতেই হবে। তো একবার যে আমার মা আসে এসে বলে, আমি স্বপ্নে দেখতেছি এটা যে না তুমি ওকে নিয়ে যাচ্ছ কেন, আমার সাথে যাবে। আর তার মা আমার বাবার সাথে ফাইট করে নিয়ে আসে। ঘুমের মধ্যে ছিল, হয়তো বা জানি এটা কি রেজাল্ট হইতো যদি আমি চলে যেতাম তার সাথে। ব্যাপারটা খুবই অদ্ভুত, আমি বলবো একদমই অদ্ভুত। যে আপনার ভাই বোনরা নিশ্চয়ই ছোট আপনার চাইতে? আমার বোনটা এত ছোট না, সে 2010-এ অর্থাৎ 3rd ইয়ারে উঠলো, বিএসসি 3rd ইয়ারে আসানো। আমি বলছি আপনার চাইতে ছোট। আপনার চাইতে ছোট, তার মানে ছোট ভাই বোন দুজনই একসাথে এই জিনিসটা দেখেছে। আচ্ছা, ভাইটা বয়স কিরকম হবে? ভাইটার ওই সময় বয়স ছিল আপনার 8 বছর পার হয়ে গেছে। তার মানে বেশ ছোট। তার মানে ও যেটা দেখছে ওটা সামনাসামনি দেখছে। হ্যাঁ, ও তো আর বানায় বলার সেটাই। এবং সে যে ঘুমের ঘরে তা না, উঠে বসে আছে রীতিমতো, যখন ঘরে ঘটনা ঘটতেছে সে উঠে বসে। মানে এই ব্যাপারটা খুবই অদ্ভুত, আসলে খুবই অদ্ভুত। যাই হোক, থ্যাংক ইউ ঘটনা শেয়ার করার জন্য। আপনার সাথে আবারও আপনার কাছে ফিরে আসবো, তার মাঝখানে কিছু SMS পড়ে ফেলি। এবং শামিল আমাকে SMS করেছেন খুলনা থেকে। তিনি বলছেন প্রচন্ড গরমে ভূত FM শুনে ঠান্ডা হয়ে যাচ্ছেন তিনি। থ্যাংকস ভূত FM। আচ্ছা, ভূত FM শুনলে আসলে গরমের কথা মনে থাকার কথা না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে SMS করেছেন আহসান, এবং আহসান SMS করে বলেছেন যে আপুর সাথে যে ঘটনাটা ঘটেছে, আচ্ছা পড়তে পারলাম না, তার আগে SMS-টা চলে গেল। এই ঝামেলাটা হয় মাঝে মাঝে আমাদের। ফয়সাল আমাদেরকে SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন সানি 69 ফ্রম বোর্ড বাজার গাজীপুর থেকে, এবং তিনি বলছেন যে সোহেলির কাহিনী
কাহিনীগুলো জটিল। থ্যাংক ইউ সোহেলি অ্যান্ড ভূত এফএম, আমি ওনার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি ইউ আর মোস্ট ওয়েলকাম। এছাড়া আমাকে রনি আশুলিয়া থেকে লিখেছেন যে বাতি নিভিয়ে তিনি শুনছেন। আবির আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন ভূত এফএম ফাটাফাটি। ভূত এফএম ফাটাফাটি হয় আসলে আমাদের গেস্টদের কারণে, কারণ সবচাইতে সেরা ঘটনাগুলো তারাই বলেন যেটা আপনাদের ভালো লাগে, আবার সবচাইতে খারাপ লাগে সেই ঘটনাগুলো তারাই বলেন। সো এটা আমাদের আসলে কিছু করার নেই, আমরা মানে একেবারেই এতটুকু সময় আমরা ব্যয় করি না যে সময়টাতে আসলে গেস্টকে আমরা ঘটনা শিখাই দিতে পারি যেরকম ভাবে ঘটনা বলেন। আরিফ জসীমউদ্দিন হল থেকে লিখেছেন ঢাকা ইউনিভার্সিটি, ভাইয়া এটা আমার ফার্স্ট SMS, প্রথম SMS পড়ে ফেললাম। আমাদেরকে মিনহাজুল চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন তিনি প্রথম ভূত এফএম শুনছেন আজকে। এছাড়াও আমাদেরকে অন্তরা মিরপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আপি আপনার বোন অনেক সাহসী মাশাআল্লাহ, আমি হলে হার্ট অ্যাটাক করতাম এবং একটা শ্যাডো আমার দিকে ঘাড় বাঁকা করে আছে, এটা ভাবতে পারেনি অনেকে। আমি এটা শুনে খুবই আমি নিজেই ঘাবড়ে গেছিলাম যে আপনি যেখানেই যান না কেন সেখানে যদি দেখেন যে আপনার ঘাড়ের উপর দিয়ে আরেকজনের শ্যাডো দেখা যাচ্ছে, আরেকটা ঘাড় দেখা যাচ্ছে, তাহলে কি অবস্থা হবে। এমনকি ঘুমানোর সময় যদি দেখেন যে আপনার ঘাড়ের উপর একটা ঘাড় আছে, মানে এটা ইমাজিন করা যায় না আসলে। সামনাসামনি হলে তো কথাই নেই। আপনি আজকে এখন হঠাৎ করে বাথরুমে আনায় যদি দেখেন যে আপনার ঘাড়ের পেছনে একটা ঘাড় আছে, তাহলে খুব 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 অন্যরকম একটা ব্যাপার ঘটবে। আজকে রাত্রে বেটার আপনার কেউ আয়নার দিকে তাকিয়েন না। আমাদেরকে দিহান SMS করেছেন খিলগা থেকে। এছাড়া আমাদেরকে অমি ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফের অল স্টোরি তার কাছে অসম লাগছে। আর যারা আমাদের SMS করেছেন আমাদেরকে SJ মাসুদ এবং আমাদেরকে SMS করেছেন তপু, এছাড়াও SMS করেছেন আমাদেরকে ভূত শুকুর। আচ্ছা, আমাকে মাসুদ যেটা বলেছেন যে আমি কোনো ভূত দেখেছি কিনা, আমি সরাসরি দেখিনি, বাট আমি ফিল করেছি। এটা মানে আরো বেশি ভয়ঙ্কর। দেখে ফেললে তো কিছু একটা দেখে ফেললাম, বাট ফিল করা, আমি বুঝতে পারছি কিছু একটা আছে, বাট আসলে হয়তো থাকতেও পারে নাও থাকতে পারে, এইটা খুব ভয়ঙ্কর। যাই হোক, আমরা মাসুমের ঘটনা মানে সেকেন্ড আওয়ারে শুনবো, তাই না? সেকেন্ড আওয়ারে শুনবো আমরা। আমাদের আবার আরেকজন গেস্টের কাছে চলে যাই। আপনার নামটা একটু বলবেন এবং আপনার সেকেন্ড যে ঘটনা সেই ঘটনাটা বলবেন। হ্যালো লিসনার্স, আমি রিয়াদ মিরপুর থেকে। আমার সেকেন্ড যে ঘটনা এটা হচ্ছে আমার আম্মুর সাথে ঘটা। আমি যখন হব মানে আমি আম্মু পেটে ছিলাম তখনকার ঘটনা। আম্মু তখন ময়মনসিংহে ছিলেন। ময়মনসিংহে থাকা অবস্থায় একদিন রাত্রেবেলায় উনি দরজার মধ্যে নখ শুনতে পেলেন। মনে হলো কেউ খুব জোরে জোরে নখ করছে দরজার মধ্যে। অনেক রাত হয়ে গেছিল বলে আম্মু খুলে নেই, কারণ এখন হয়তো হঠাৎ করেছে। কিন্তু সকালবেলায় উঠে উনি বাসার সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ দরজায় নক করেছিল? তখন সবাই বললো না তো, আমরা তো রাত্রে কেউ ওইদিকে যাইনি, নকও করিনি। আমার তো অবাক হলো। সেদিন আম্মু রাত্রে কিছু আব্বুকে কিছু বলেনি, জাস্ট শুয়ে পড়েছে। সেদিন রাত্রেও সেম নক, সেরকম করে জোরে জোরে নক করছে। সেদিন আম্মু ভয় পেয়েছে কিন্তু রাত্রে কাউকে জাগায়নি। পরের দিন সকালে উঠে আব্বুকে ঘটনাটা বলেছেন। আব্বু বলছে বাসাটা ছিল একতলা, আর ছাদে বলছে হয়তো বা ছাদে কোনো পাখি থাকে, ওই পাখিটা মনে হয় আওয়াজ করছে, এর জন্য এরকম হয়ে গেছে। আম্মু বললো কিন্তু পাখি আওয়াজ হলে এত জোরে নক করার কথা না। দেন থার্ড নাইটেও সেম ঘটনা, এরকম জোরে জোরে নক করছে দরজার মধ্যে। তখন আম্মু সিরিয়াসলি ভয় পেয়ে যায়, এমন আব্বুকে জাগায় যে জাগো। আব্বুকে জাগানোর পর আব্বুর ঘটনা শুনতে পেল এবং আব্বু যে এত জোরে কে নক করবে রাত্রেবেলায়। পরের দিন সকালে উঠে আব্বু জিজ্ঞেস করলো সবাইকে যে কেউ কে নক করেছিল দরজায়? বললো না, কেউ নক করিনি আমরা। এটা করার পর আমার দাদি এবং আমার নানু দুজনকে আম্মু বলে, দুজনে অনেক দোয়া দূর পড়ার পর প্রায় এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি চলে রাত্রেবেলায়, আর প্রায় একই টাইমে 1টা থেকে 2টার মধ্যে নকটা হতো। এটা বন্ধ হয়েছে। কিন্তু এটার সাথে যে একটা ঘটনা, এটা এখন রিসেন্টলি আমাদের বাসায় যে বুয়াটা কাজ করেন, ওনার মেয়ে প্রেগনেন্ট থাকা অবস্থায়ও সেম এরকম দরজায় নক হতো। প্রায় 2-3 দিন এরকম কন্টিনিউয়াসলি নক হওয়ার পর একদিন সে গিয়ে দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পর সে কি দেখেছে সে জানে না, সে সাথে সাথে সেন্সলেস। সকালবেলায় তাকে যখন উঠে জিজ্ঞেস করে তুমি কি দেখেছিলে, কিছু দেখেছো? বলে আমি কিছু দেখিনি, আমি সেন্সলেস হয়ে গেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাচ্চাটা হওয়ার 1 মাস পরে বাচ্চাটা মারা যায়, কোনো রিজন ছাড়া। হঠাৎ করে পুরা শরীর নীল হয়ে যায়, নীল হয়ে কোনো কিছু বুঝে ওঠার আগে বাচ্চাটা মারা যায়। থ্যাংক ইউ, এটাই ছিল আপনার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাদেরকে লিজু SMS করেছেন জামালপুর থেকে। এছাড়া আমাদেরকে জাহিদ
লালপুর নাটোর থেকে SMS করেছেন, আমাদেরকে শারমিন SMS করেছেন দিনাজপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন নামটা অনেক পরে লিখেছেন, আমি এই জন্য বললাম শাউট লিখে স্পেস দিয়ে আপনার নামটা লিখে ফেলবেন। অনেকক্ষণ পরে বলছেন প্লিজ রিড মাই SMS প্লিজ, আই এম আতুল ফ্রম ময়মনসিং। আচ্ছা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুমন খান চট্টগ্রাম থেকে, এবং তিনি এবং তার ওয়াইফ একসাথে শুনছেন, খুব ভয় লাগছে। এছাড়াও হিমু রাজশাহী থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে আজকে SMS না পড়লে তিনি আমাদেরকে আর SMS দিতেন না। এছাড়াও আমাদেরকে রোমান্টিক ভূত SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি মাসুম ভাইকে থ্যাঙ্কস দিতে চান ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। এছাড়াও আমাদেরকে অর্ণব ঢাকা থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জান্নাতুল, SMS করেছেন আমাদেরকে ভ্যাম্পায়ার সহ আরো অনেকে। আপনি যদি SMS পাঠাতে চান আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনি যদি আমাদের ইমেইল পাঠাতে চান তাহলে bhutfm@radiofurti.fm এখানে ইমেল পাঠাতে পারেন। অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। দয়া করে এমন কোনো ফোন নাম্বার দিবেন না যেখানে আপনাকে কখনোই পাওয়া যাবে না, অনবরত রিং বেজে যাবে এবং কেউ ওপাশ থেকে ফোন তুলে হ্যালো বলবে না। আপনি যদি চান যে আপনি কোন সময় আপনাকে পাওয়া যাবে বা আপনি কোন সময় অ্যাভেলেবল সেটা জানাতে, তাহলে আপনি সেই টাইমটা উল্লেখ করতে পারেন যে এই সময় ফোন করলে আমার জন্য বেটার। আর যারা আসতে পারবেন নিশ্চিত তারাই শুধুমাত্র আমাদের ইমেল করবেন, আর যারা এসে বলতে চান তাদের ক্ষেত্রে আমি বলছি আর কি। এই ছিল ঘটনা। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি আরো কিছু SMS অলরেডি চলেছে। উৎস অনেকগুলো SMS করেছেন, পড়তেই হচ্ছে বাধ্য হয়ে, শনির আখড়া থেকে, এবং তিনি ভূতের অনেক পছন্দ করেন সেটা লিখেছেন। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন যে কেমন আছেন রাসেল ভাই, মনটা ভালো তো? হ্যাঁ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো ধরে, এখনো ভালো আছি আল্লাহর রহমতে। এছাড়া আমাদেরকে প্রত্যয় SMS করেছেন, আরো অনেকেই SMS করেছেন দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা SMS তো পড়বই, তার আগে জানিয়ে দিই একটা ঘটনা। সেটা হচ্ছে যে আপনি যদি চান তাহলে আপনি আজকের এই এপিসোডটা কিন্তু আরো একবার শুনতে পারেন। হয়তো আপনি আজকে মিস করতে পারেন কোন একটা কারণে, মিস করে দিলে তো খুব মুশকিল। সুতরাং আপনি যদি মিস করেন তাহলে আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন এবং এই এপিসোডটি আরো একবার শুনতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর জন্য এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে ভূত FM এর মোটামুটি সবগুলো এপিসোডের অপশন আপনার কাছে চলে এসেছে, এবং যে এপিসোডটি আপনি আরো একবার শুনতে চান এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন সেটা শুনতে চান, আপনি ইচ্ছা করে সেটা সিলেক্ট করুন এবং সিলেক্ট করে সেটা প্রাণ ভরে শুনুন। আর ভূত FM কলার টিউন যেটা রয়েছে, ভূত FM টিউন যেটা রয়েছে সেটা কলার টিউন বা মাই টিউন হিসেবে আপনি সেট করে নিতে পারবেন। ভূত FM এর জন্য আপনি যেটা করতে হবে, ভূত FM কলার টিউনের বা ভূত FM টিউনের কোডটা মনে রাখতে হবে। and the code is 92125 92125. You can activate it by sending an SMS, type CT space 92125 and send it to 3123. দেখবেন যে আপনার এইটা একদম সেট হয়ে গেছে আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন গানে ফিরে যাব। ইন দ্য মিন টাইম, গানে বলছি ব্রেকে ফিরে যাব, এবং ইন দ্য মিন টাইম আপনি আমাদের SMS করুন এয়ারটেল নাম্বার থেকে বা যে কোনো নাম্বার থেকে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটা ব্রেকের পরে ফিরে আসছি নতুন অতিথিদের নিয়ে। অবশ্যই কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত FM haunted by Airtel। একটু মনে হয় লম্বাই বিরতি হয়ে গিয়েছিল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি একটা মেইলে চলে যাব এখন, এবং আমাকে একজন মেইল লিখছেন যে রাসেল ভাই, শুরুতেই আপনাকে জানাই রেডিও ফুর্তির সকল শ্রোতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা। আমার জীবনে ঘটে যাওয়া এবং শোনা এরকম অনেক ঘটনা রয়েছে, যার মধ্যে থেকে একটি আজ শেয়ার করতে চাচ্ছি। জানি না ভালো লাগবে কিনা। আজ যেটা বলতে চাচ্ছি সেটা আমার সাথে ঘটা কোনো ঘটনা নয়। আমি যখন SSC এক্সাম দিব তার আগে আমার এক বন্ধুর টিচারের কাছে ইংলিশ গ্রামার দেখিয়ে নিতাম। ঘটনাটি ঘটে সেই টিচারের সাথে। টিচারের তার নাম ছিল সঞ্জিত রায়।
তিনি তখন দিনাজপুর গভর্নমেন্ট কলেজে ইংলিশে মাস্টার্স করছিলেন। অত্যন্ত ভদ্র এবং মেধাবী স্টুডেন্ট ছিলেন তিনি। গ্রাম থেকে শহরে এসে মেসে থেকে পড়ালেখার পাশাপাশি টিউশনি করতেন। 1996 তার বড় বোনের বিয়ে হয় একটি প্রত্যন্ত গ্রামে। একদিন তিনি লোক মারফত খবর পান যে তার বোন খুব অসুস্থ এবং তাকে যেতে বলেছে। সেদিন ছিল বুধবার। তিনি ঠিক করলেন যে পরদিন বৃহস্পতিবার টিউশন শেষ করে বোনের বাসায় যাবেন। তাই তিনি পরদিন সন্ধ্যায় টিউশন শেষ করে রওনা দেন এবং তখন ছিল বর্ষাকাল। এই বৃষ্টিও তেমন তখন ছিল বর্ষাকাল। এই বৃষ্টি তো এই নেই। তার বোনের বাসায় যেতে একটি ছোট নদী পার হতে হয়। বর্ষার কারণে সেই নদী একদম ভরাট, তাই পারাপারের জন্য একটি ডিঙি নৌকা থাকত। সে যখন বাস থেকে নামে এবং বাস থেকে নেমে গ্রামের মাটির রাস্তা ধরে নদী দিকে এগুতে লাগলো, তখন রাত প্রায় 11:15। রাস্তাঘাটে কেউ নেই, কোনো মানুষজন ছিল না। তখন চিপচিপ বৃষ্টি পড়ছিল, চারিদিক অন্ধকার এবং পথে কাদা হওয়ার কারণে হাঁটতে তার একটু সময় লাগছিল। এবং রাসেল ভাই, আপনি জানেন নিশ্চয়ই যে গ্রামের রাত 12টা মানে গভীর রাত। তাই টিচার একটু চিন্তায় পড়েছিলেন যে তিনি নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পাবেন কিনা। তাই তিনি কষ্ট সত্ত্বেও জোরে জোরে হাঁটতে শুরু করলেন এবং মাঝে মাঝে আকাশে চমকানো বিদ্যুতের আলোয় দেখে দেখে পথ চলতে লাগলেন। এক সময় সে নদীর ঘাটে এসে পৌঁছালেন তিনি এবং সেখানে দেখলেন একটি মাত্র ছোট ডিঙি নৌকা আছে। নৌকা দেখে তিনি খুব খুশি হলেন। আর কিছু না বলে নৌকাতে চড়ে বসলেন তিনি এবং নৌকার মাঝি ছাড়া সেখানে আর কেউ ছিল না। টিচার নৌকায় ওঠার সাথে সাথে নৌকা চলতে শুরু করলো। মনে হয় যেন মাঝি তার জন্যই অপেক্ষা করছিলেন। নৌকা চলার এক সময় টিচার লক্ষ্য করলো যে নৌকার যে বৈঠা সেটা চালানোর কোনো আওয়াজ তিনি পাচ্ছেন না, কিন্তু নৌকা ঠিকই চলছে। তখন সে পিছন ফিরে তাকালো এবং যা দেখলো সেটা হচ্ছে যে মাঝি চুপচাপ বসে আছে আর নৌকাটি নিজে থেকেই চলছে। টিচার ব্যাপারটা তেমন একটা পাত্তা দিল না। ভাবলো হয়তো বাতাসে বা হয়তো দেখা গেল যে স্রোতের কারণে নৌকাটি একা চলছে। একসময় নৌকাটি ঘাটে এসে ভিড়ল। নৌকা থেকে টিচার নামলেন এবং নামার পরে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। তিনি টিচার নামার পরে যখন মাঝিকে জিজ্ঞেস করলো যে কত নেবে, মাঝি কোনো উত্তর দিল না এবং পুরো নিশ্চুপ ছিল। পুরো যাত্রায় তার যেমন ছিল সেরকমই নিশ্চুপ তখনও। এবং টিচার 2-3 বার জিজ্ঞেস করেও কোনো উত্তর পেল না। এখানে বলে রাখা ভালো যে বৃষ্টির কারণে মাঝির গায়ে একটি চাদর ছিল যা মাথা সহ ঢাকা এবং মহিলারা যেভাবে ঘোমটা দেয় ঠিক সেরকম ভাবেই সে মাথায় চাদর দিয়েছিল। তখন সে বিরক্ত হয়ে টাকা বের করে এবং টাকা মাঝিকে দিয়ে সে যা দেখলো তা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সে দেখতে পেল যে মাঝির মাথাটি সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। এই দৃশ্য দেখে টিচার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি দেখতে পান যে 2জন মাছ ধরার লোক তার পাশে দাঁড়িয়ে আছে, যারা তাকে ভোরবেলা মাছ ধরতে এসে পড়ে থাকতে দেখতে পায়। তখন জেলেদের সব ঘটনা তিনি খুলে বলেন এবং যা শুনল তাতে আরো অবাক হলো। জেলেরা বলল যে এখানে কোনো নৌকা তো চলেই না, তিনি যেখানে এসেছেন সেটা ভুল জায়গা, এখানে নৌকা পারাপারের কোনো ব্যবস্থাই আসলে নেই। যে ঘাট এবং একটা শুধু ঘাট আছে সেটা অনেক দূরে নৌকা পারাপারের জন্য। টিচার রাতের আধারে ভুল পথে চলে এসেছিলেন। তাহলে টিচার নদী পার হলেন কি করে, সেটা এখনো এক রহস্যই থেকে গেছে। পাঠিয়েছেন সোমেল রহমান দিনাজপুর থেকে। থ্যাংক ইউ আপনার ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে একজন গেস্ট রয়েছেন, তিনি এইমাত্র জয়েন করলেন, তার কাছ থেকে ঘটনা শুনবো। প্লিজ আপনার ঘটনাটা বলুন। হ্যালো লিসেনার, দিস ইজ আসিফ ফ্রম জুরাইন মেডিকেল রোড। তো আমি যে ঘটনা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমার সূত্রাপুরে ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে এই ঘটনাটা ঘটে। মাথা বেশি নাড়ানো যাবে না এবং কথা মাইক্রোফোনের কাছাকাছি বলতে হবে। তো ওই ফ্রেন্ডের মেজো বোন রিমাপুর সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা ঘটে সূত্রাপুরে একটা অ্যাপার্টমেন্টে। তো ওরা ও বাসার 6 তলায় থাকতো। আপুর হাজবেন্ড অনেকদিন যাবত সৌদি আরব থাকে। তো উনি একটা পর্যায়ে দেশে আসে। তো উনি একদিন রাতে তার মেয়েকে নিয়ে
তার মেয়েকে মাঝে রেখে তারা দুজন দুপাশে ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে রাত্রে তিনি জিনিসটা দেখতে পেলেন, সেটা হচ্ছে দুটো হাত, অনলি দুটো হাত, আর কোনো বডির কোনো কিছু দেখা যাচ্ছে না। তো হাত দুটো ওনার মেয়েকে নেওয়ার জন্য তো সামনে আসে। তো আসার পর উনি ব্যাপারটা খুব মানে এর আগেও সৌদিতে উনি অনেক কিছু দেখছে, তো এই কারণে বুঝতে পারে ব্যাপারটা। তো উনি ধরে হাত দুটোকে ঝাড়া মারে। ঝাড়া মারার পর কিছু দেখা যায় না, তবে হাত দুটোটা ওয়ার্ডরোবের উপর একটা ফ্লাক্স ছিল, একটা খেলনা ছিল, খেলনার গাড়ি। তো ওই দুটো পড়ে যায়, যাওয়ার পর তিনি বুঝতে পারে যে এই জিনিসটা ওইখানে গিয়ে পড়ে। তো দেন তিনি তার মেয়েকে নিয়ে বসে থাকে, পাহারা দেয়। তো আর কিছু হয় না। তো এই ঘটনার ঠিক 5 মিনিট পর আপুর পিঠে কে যেন জোরে একটা চড় মারে। তো এই চট মারা যে অনেক হাতের একটা বড় লম্বা পাঞ্জার দাগ পড়ে যায়। তো এই জিনিসটা 2 দিন থাকে ওনার শরীরে। তারপরে কিছুক্ষণ পর পুরো রুমে এসি অন ছিল, তারপরেও রুমে এত বাতাস, কোত্থেকে জানি এত বাতাস আসে। তো জানালার পর্দাগুলো ফ্যানের সাথে বাড়ি খাচ্ছিল, এরকম অবস্থা। তো ওই দিন রাতে আর কিছু ঘটে না, নর্মালি সকালে সবাইকে বলে প্রত্যেকটা। এর পরের দিন রাতে যেটা হচ্ছে, ভাইয়ারা আর ঘুমায় না, অনেকক্ষণ জাগনা থাকে। তারপর রাতে 3টার দিকে রবিনের ছোট শান্তার বেশ ধরে ওর ঘরে আসে। আসার পর যখন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তখন ভাই বুঝতে পারে এত রাত্রে তো শান্তা কখনোই আসবে না আমার মেয়েকে কোলে নিতে। তো আপা ধাক্কা মারে জোরে, তখন আপা মেয়েকে কোলে নিয়ে তখন বিভিন্ন দোয়া আয়াতুল কুরসি গুলো পড়তে থাকে। তো পড়ার পর তো কিছু দেখে না। আর ঠিক এর কয়েক সেকেন্ড পরে ভাইয়া ঘরের ভিতরে একটা ইলিশ মাছ পচা যেরকম একটা গন্ধ, যেরকম পচা একটা গন্ধ, অনেকটা ইলিশ মাছের মতো। তো এই গন্ধটা পায়। তো হঠাৎ করে তাকায় দেখে লম্বায় প্রায় মাটি থেকে একদম আপনার দেয়াল পর্যন্ত, ছাদের যে দেয়াল ওই পর্যন্ত, বাট কোনো মাথা ছিল না। তো ঘাড়ের দুপাশে 2টা চোখ ছিল, আর পেটের যে অংশটাতে একটা মুখ ছিল বড়, হা করা, দাঁতগুলো দেখা যায় স্পষ্ট। তো এই জিনিসটা দেখছে, আর দেখতেছে যে শরীর থেকে মানে জমাট বাঁধা রক্তের মতো কি জানি পড়তেছিল। তো এই জিনিসটা দেখার পর তো ভাইয়ারা ঠিক এটা স্টে করে প্রায় 3 সেকেন্ডের মতো, 3 সেকেন্ড 4 সেকেন্ড এরকম, বেশিক্ষণ দেখা যায় না। এটা জাস্ট 2টা কদম যাওয়ার পর আগে মানে 2টা কদম আগে বাড়ে, তারপর এই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। তো ওই দিন সকালবেলা পরে ঘুম থেকে উঠে দেখে যে এসি অন করাতে জানালা তো ঘেমে যায়। তো এখানে বড় বড় 2টা হাতের ছাপ দেখে, তারা সবাই দেখে ঘরের। তো পরের দিন ভাই একটা ফকিরের কাছে যায়, যাওয়ার পর তাকে ঘটনাটা খুলে বলার পর তিনি কিছু তাবিজ দেন। তো বাসায় এসে তো তাবিজ গুলা জানালা লটকে দেয়। তো আমরা এর 2 দিন পরে রবিন আমাদেরকে কলেজে এসে ব্যাপারটা বলে। তো আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে ওর বাসায় যাই ব্যাপারটা দেখার জন্য। আমি, অনেক, সুমন, আরিফুল, আরো 2টা ফ্রেন্ড ছিল। তো আমরা লিফটে যখন উঠি, লিফটে যখন 3 তলা থেকে 4 তলায় ওঠার সময়, মানে যখন 3 তলা অর্ধেক ক্রস করে 4 তলায় উঠি, তখন লিফটে কে যেন জোরে জোরে, মানে বাসে যেরকম মানে থাপড় দিলে যেরকম শব্দ হয়, তো লিফটে এরকম শব্দ হচ্ছিল। তখন রবিন মানে আমাদেরকে কিছু বলে না। তো আমরা জানতে চাই কি ব্যাপারটা, না এটা কিছু না, এটা সবসময় হয়, এটা ওঠার সময় এরকম প্রবলেম করে। দেন ওর ঘরে গিয়ে যখন আমরা বসি, তখন বলে যে মামা এই ঘটনার পর থেকে কিছুদিন ধরে আর কি এটা খেয়াল করতেছি। আসলে এই ঘটনাটা আর কারো কিনা চোখে পড়ছে কিনা জানি না, বাট আমার চোখে এবং আমার নানার চোখে পড়ছে। পরে এই মানে ওদের ঘরে গিয়ে দেখি যে একটা গোল্ডেন কালারের তাবিজ আর একটা সিলভার কালারের তাবিজ। এক গোল্ডেন কালারটা ছিল বাহিরের দিকে মুভ করা, আর সিলভার কালার ছিল তো ঘরের দিকে মুভ করা ছিল। তো এরকম প্রত্যেকটা রুমে এরকম তাবিজ লাগানো ছিল। দেন আমরা ওই দিন চলে আসি। তো এরপরে 2 দিন কিন্তু কোনো কিছু হয়নি। তারপর আমাদের ইন্টার পরীক্ষা শুরু হয়। তো একটা পরীক্ষা দেওয়ার পর আমি ওকে বলি যে আচ্ছা তোর বাসে কি এখনো হয়? না। তোর মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কে যেন বেসিনের কলটা বারে বারে অন করে। তো আমি 2বার গিয়ে অফ করছি, বাট 3য়বারও দেখছি যে খুলে রাখে। তো 2বার অফ করছি আর কি। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর বাসায় থাকি। তো চিন্তা করছি একটা পরীক্ষা দেয়, আমরা 2জন একসাথে স্টাডি করে তারপর পরীক্ষা দিব। তো আমি ওর বাসায় যাই ওই দিন। তো যাওয়ার পর আমরা পড়াশোনা শেষ করে তখন রাতের বাজে 1:45। তো আমরা এখন মানে ঘুমাবো, খাওয়া দাওয়া শেষ করছি। তো হঠাৎ করে আমার বলতেছে যে মামা তোর এত সাহস, তুই আমার বাসায় আসছিস, এ তো অনেক কিছু ঘটতেছে। এমনও হইতে পারে যে বারান্দার দরজা সিটকি মিটকি ভালোভাবে আটকানো, এটা খুলে যেতে পারে। তো এই কথা বলার আসল ভাইয়া ঠিক 5 থেকে 7 সেকেন্ড পর সাথে সাথে রুমের দরজাটা খুলে যায়, এবং কোনো উইদাউট মানে কোনো বাতাস ছিল না।
একদম খুলে গেছে, তখন আমরা ব্যাপারটাকে আমি নিজে নক করছি, আমি বারান্দায় ছিলাম এর আগে, নিজে নক করছি, নিজে ছিটকিরি আটকেছি। বাট এই ঘটনা দেখার পর আমার কাছে খুব ব্যাপারটা অনেক ভয়ঙ্কর লাগে। তারপর আমরা দৌড় দিই পাশের রুমে যাই, আমরা আর ওই রুমে রাতে থাকি না। তো সব পরের দিন সকালবেলা উঠে মানে ওদের বাসার ড্রয়িং রুমে ওদের কাজের মেয়েটা ঘুমাতো, তো ভেতর থেকে দরজাটা নক করে ঘুমাতো। তো আইসা ওদিন বলতেছে সকালবেলা নাস্তার টেবিলে যে রমণী আমাকে বলতেছে যে খালাম্মা আমি কালকে রাত্রে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, তো দেখি কি জানি টিভিটা অন করে রাখছে। তো আমি তো টিভি অফ দেখছি ঘুমানোর সময়, তো টিভিটা অন করা দেখছে, দেখার পর তো ও নিজে উঠে একবার অফ করছে, করার পর দেন ওর যখন আবার ঘুম চলে আসে, চোখটা লেগে আসে, তখন দেখে যে টিভিটা আবার অন করা। তো ও যখন এবার অফ করার জন্য উঠে বসছে, বসার সাথে সাথে টিভিটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। তো এই জিনিসটা দেখার পর সে একটু ভয় পেয়েছে, তো পাওয়ার পর সে অফ হয়ে গেছে, তারপর এরপর শুইছে। তো এখন দেখে যে মানে সেকেন্ডে অফ হইতেছে অন হইতেছে, অফ হইতেছে অন হইতেছে। এই জিনিসটা দেখে ও তাড়াতাড়ি উঠে ঘরের লাইটটা অন করে দরজাটা খুলে দেয়। তো এত রাত্রে সবাই যে যার রুমে ঘুমাচ্ছিল কাউরে জাগায় না, সকালবেলা ঘটনাটা সবাইকে শেয়ার করে। ওকে, অনেকগুলো ঘটনা চলে আসছে, আসলে একটার পর একটা অনেকগুলো ঘটনা চলে আসছে, মানুষ খেয়ে হারিয়ে ফেলবে। আপনার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা হচ্ছে আপনার বোনকে নিয়ে একটা মর্মান্তিক ঘটনা রয়েছে, আমরা সেই ঘটনাটা শুনি। আচ্ছা, সেই ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে ওই আমার মামাতো বোন, ও থাকে বিক্রমপুর রিকাবি বাজার। তো যে কলেজে পড়াশোনা করতো ওনার মানে ইংরেজি যে টিচার, তো ওনার কাছে উনি প্রাইভেট পড়তো। তো একটা পর্যায়ে ওনার সাথে একটা রিলেশন চলে আসে, তো ওনার সাথে অ্যাফেয়ার হওয়ার পর তো একদিন উনি প্রপোজ করার পর আপু বলতেছে যে তোমাকে আমি লাভ করি, তো তুমি বিয়ে করতে চাই। তো তখন ও বলে যে আসলে এটা সম্ভব না, কারণ আমি যদি এখন বিয়ে করি তাহলে আমি বাঁচবো না, আর যদি বিয়ে না করি তাহলে আমি 40 বছর বাঁচবো। তো ও ব্যাপারটা বিশ্বাস করে না, আর ওনার মাকেও এই ঘটনাটা বলে, কিন্তু উনি বিশ্বাস করতে চায় না। তো ঘটনাটা হয়েছে যে ওনাকে একটা পরী অনেক লাইক করতো। উনি ঘটনাটা খুলে বলছে সবার কাছে, প্রতিদিন রাত্রে শোয়ার সময় ওনার দুধ গরম করে দিত, তারপর খাবার গরম করে দিত, টেবিলে খাবার উনি আসা পর্যন্ত ঢাইকা ঢুকে রাখতো, তারপর খাওয়া দিত, খাওয়াইটা দিয়ে তারপর মশারি টানাই দেয়, দেন ওনার হাত পা টিপে দিত যাতে উনি ভালোভাবে ঘুমাতে পারে। এরকম প্রতিদিন রাত্রে হতো। কিন্তু আমার যে বোন ছিল স্বামী, ও কিছুতেই বিশ্বাস করতো না, যে আসলে অবিশ্বাস্য ঘটনাই। তো এরকম কেউ বিশ্বাস করতো না, ওনার মাও বিশ্বাস করতো না। আর সকালবেলা এসে উনি যদি বলতো যে আমি আজকে ফজর নামাজ পড়বো, আমাকে উঠাই দিও, ওই পড়িয়া এসে উঠাই দিত। তো উনি একটা পর্যায়ে স্বামী তো একটা ইমোশনাল ট্রেট করে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সুইসাইড করব, ঠিক আছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এই কথা বলার পর তো ছেলেটা মানে এরকম একটা রিস্কের ব্যাপার, আর স্বামী অনেক একটু জেদি টাইপের ছিল, যা বলে তাই করে। তো এরকম কিছু পাওয়ার পর তো একটা পর্যায়ে ও সুইসাইড করার একটা সিদ্ধান্ত হয়, ওষুধ টষুধ খেয়েছিল, তো হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর থেকে উনি রাজি হয় বিয়ে করার জন্য। তো একটা পর্যায়ে ফ্যামিলি সবকিছু অ্যারেঞ্জ হয়। হওয়ার পর যে ঘটনাটা ঘটে, যেদিন ওনার মানে গায়ে হলুদের দিন ওনাকে হলুদ দিতেছিল, তখন হঠাৎ করে মানে ওনাকে কে যেন প্রায় রান পর্যন্ত অনেকখানি, প্রায় শরীরে প্রায় হাঁটুর অনেক ওপর পর্যন্ত, হ্যাঁ হাঁটুর অনেক ওপর পর্যন্ত, একদম পাকা জায়গার ভিতরে ঘিরে ফেলে একদম, ঠিক আছে। তারপরে দেন এই ঘটনার পর উনি একটু ব্যথা ট্যাথা পায়, হালকা কাইতে যায়, কিন্তু অত প্রবলেম হয় না। তো এর পরের দিন গায়ে পরের দিন চলন যায়, তো মেয়েকে নিয়ে আসা হয়। তো বাসর রাত্রে যে জিনিসটা হচ্ছে, আমার বোন যেটা দেখলো, যেটা ওর হাজবেন্ড এসে ওকে একটা লাঠি দিয়ে মানে খাট থেকে ফেলে দিল। তো ও চিন্তা করলো যে ভালোবেসে বিয়ে করলাম, অথচ আমার লাঠি মারলো, মানে ও আর উঠলো না, অভিমান করে ওই নিচেই শুয়ে ছিল, জাস্ট বালিশটা নিয়ে ওইখানে শুয়ে ছিল। আর ভাইয়া যে জিনিসটা দেখলেন সেটা ছিল ওনার বোর রূপ ধরে ওনাকে কে যেন লাঠি মারছে, বোর রূপ ধরে লাঠি মেরে নিচে ফেলায় দেয়। তখন ভাইয়া চিন্তা করলো, ও আমাকে এত ইয়ে করে বিয়ে করলো, এত আমার জন্য এত কিছু করলো, অথচ ও আমাকে লাঠি মারলো। এই ঘটনার পর থেকে তো ভাইয়া একটু রাগ করে। তো উনি ওই সেন্টু গেঞ্জি পরা অবস্থায়, পায়জামা পরা অবস্থায় মানি ব্যাগটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল স্মোক করার জন্য। তো দেন তিনি সিগারেটের প্যাকেটও হাতে ছিল ওনার। তো বাইরে বের হওয়ার পর
তো ওনাকে ওই পরই এসে তুলে নিয়ে যায়। তো এরপরে আর ওনাকে কেউ ওনার খবর জানা চায় না। তবে ওনাকে নিয়ে যাওয়া হয় টাঙ্গাইলে একটা স্টেশনে। স্টেশন মাস্টার তখন রাত্র প্রায় 1:45 বাজে। স্টেশন মাস্টার যেটা দেখলেন যে দূরে একটা মহিলা একটা লোককে সাদা পোশাক পরা একটা লোককে খুব পেটাচ্ছে। তো উনি এই জিনিসটা দেখে ওনার হাতে যে ল্যাম্পটা ছিল ওটা নিয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে যায়। যাওয়ার পর যে ঘটনাটা ঘটে সেটা দেখে উনি সামনে যেয়ে দেখে যে কিছুই নেই, লোকটাকে শুধু শুধু কে জানি মারতেছে, লোকটা শুধুই করতেছে, মানে অনেক ব্যথা পেতেছে। তারপর একটা পর্যায়ে ট্রেন যখন আসে তখন ট্রেনে শোয়াই দেওয়া হয় ট্রেনের উপরে, যাতে ট্রেনটা ওনার উপর চলে যায়। তো পরে শোয়াই দেয়া তো জিনিসটা আর দেখা যায় না। তো উনি তাড়াতাড়ি ট্রেনটা অনেক যখন কাছে চলে আসে তখন তার গেঞ্জির কলার ধরে তাকে নিয়ে আসে। আসার পর তাকে হসপিটালে ভর্তি করানো হয়, টাঙ্গাইলে একটা হসপিটালে। সেখান থেকে ওনার তারপর পুলিশ ইনফর্ম করে। তো পুলিশ এসে ওনার মানি ব্যাগে অনেক টাকা প্লাস ওনার কলেজে আইডি কার্ড, উনি যে ইংরেজি টিচার ছিলেন, তো সবকিছু জানতে পারে। দেন ওরা ওনার বাসায় ফোন করে। তো এবার বাসার ঘটনাটা বলি। বাসায় পরের দিন সকালবেলা স্বামীর শাশুড়ি মানে ভাইয়া, ওনার নাম ছিল রাসেল। তো রাসেল ভাইয়ার মা আসে বলে যে কি ব্যাপার বোমা তুমি নিচে, রাসেল কই? পরে বলতেছে যে আসলে মা এমন এমন ঘটনা ঘটছে, কালকে রাত্রে তো আমার লাঠি মেয়েরা নিচে ফেলা দিছে। মানে কেঁদে কেঁদে ওরা শাশুড়ির কাছে বলতেছে। তারপর থেকে ও সিগারেটের প্যাকেটটা নিয়ে আর ইয়েটা নিয়ে বের হয়, আর তো খবর নেই। পরে বাসায় অনেক টেনশন হয়। ওই দিন সন্ধ্যাবেলা বাসায় ফোন আসে থানা থেকে, টাঙ্গাইল থানা থেকে। পরে তারা হসপিটালে যায়। যাওয়ার পর এখানে তারা ওনার যে অবস্থা ছিল এখানে 2 দিন স্টে করে, তারপর ওনাকে বাসায় নিয়ে আসা হয়। তো আসার পর তো ওনাকে ডাকা হয়। তো উনি টোটালি উনি যে ঘটনাগুলো ঘটছে, যে স্টেশনে মারছে, এগুলা তো ওনার মুখ থেকে আমরা পরে জানতে পারি। তো এগুলো আগেই বলছি। তো স্টেশন মাস্টার উনিও যা দেখে উনিও তা বলছে। বলার পর যে ঘটনাটা হয়, তারপর উনি ওনার ওয়াইফকে ডেকে বলতেছে যে তোমাকে আমি আগেই বলছি যে আমি বিয়ে করলে বাঁচবো না একদিনও, বাট বিয়ে না করলে আমি 40 বছর বাঁচবো। এই কারণে 40 বছর পর ও আমাকে নিয়ে যাবে ওর কাছে। ও আমাকে বলছে, আমিও 40 বছর ওর কাছে সময় চেয়েছি, যার কারণে ও প্রতিদিন রাত্রে আইসা আমার সেবা করতো। তো তুমি স্বামীমা তুমি তোমার পথ দেখো, তুমি আর আমার দিকে দেখো না। আমার একটা ছোট ভাই আছে, আমি জানি আমার মা চিন্তা করতেছে আমার ছোট ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিবে, কিন্তু এটা তুমি এই সংসারে থাকলে তুমি জীবনও সুখী হতে পারবে না। তুমি তোমার পথ দেখো। আমি তারপর উনি সবার মুরব্বী যা আছে সবার কাছ থেকে মাপ চেয়ে নেন। তো ওই দিন সন্ধ্যাবেলা উনি মারা যান। এই ঘটনার পরে উনি মারা যান। জাস্ট যেভাবে পরি বলেছিল ঠিক সেইভাবেই ঘটনা ঘটেছে। ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেক আমাকে SMS করেছেন এবং বলছেন যে তার কাছে তার গ্র্যান্ডফাদারের লাইফে ঘটে যাওয়া একটা ডেঞ্জারাস কাহিনী আছে। আপনি আমাদেরকে তাড়াতাড়ি ইমেল করুন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমাকে আলমগীর SMS করেছেন মুক্তাগাছা থেকে, মুক্তাগাছা ময়মনসিং থেকে, যে ভাইয়া আচ্ছা তিনি SMS পড়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। আমি আপনার SMS পড়ে ফেললাম। আমাদেরকে লিপসি শরীর আখড়া থেকে SMS করেছেন। তারা 3 বন্ধু একসঙ্গে ভূত এফএম শুনছেন। সেটা অমি ঢাকা মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং তার কাছে ভূত এফএম এর সব ঘটনাগুলো অনেক ভালো লাগছে সেটাই তিনি জানিয়েছেন। জান্নাতুল আমাদের SMS করেছেন এবং তিনি তার SMS পড়ার জন্য থ্যাঙ্কস জানিয়েছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন আলিফ নাইম ওলি ফ্রম ঢাকা, আচ্ছা ঢাকা মাটিকাটা, ঢাকা মাটিকাটা, এবং তিনি বলছেন যে তার কাছে অসম লাগছে তারা 2 বন্ধু ভূত এফএম শুনছেন একসঙ্গে। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন শাহেদ সন্দীপ থেকে, যে ভূত এফএম 11টা থেকে করা উচিত, তাহলে ভাই ভয়টা এত বেশি লাগবে কিনা আমার সন্দেহ আছে। আমার কাছে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন অনেক SMS করেছেন এবং তিনি বলছেন যে আপনার কাছে, আচ্ছা না, অনেকের SMSটা আমি পড়েছি ইনফ্যাক্ট। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে SMS করেছেন 3 মামদো ভূত ফার্মগেট থেকে। এছাড়া আমাদেরকে এমডি স্বাধীন ঢাকা সূত্রাপুর থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি SRK। এছাড়াও সৈকত গাজীপুর থেকে SMS করেছেন। মাসুম আমাদের SMS করেছেন আমাদেরকে অন্তর বাগেরহাট থেকে। যাই হোক, আমরা সরাসরি আপুর ঘটনায় চলে যাই। আপু, আপনার নামটা
নামটা বলে তারপরে আপনার ঘটনা শুরু করবেন। আমি সোহেলি, আর আমি এবার আমার গ্রামের ঘটনা দিয়ে শুরু করছি। আচ্ছা। আমার গ্রাম হচ্ছে রূপপুরে, এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানার মধ্যে পড়ছে। এটা পদ্মা নদীর একদম পাশে এবং ওখান থেকে পাকশি ব্রিজটা পুরোপুরি দেখা যায়। ওকে। তো আমাদের বাড়িতে এখন যে সিচুয়েশনটা আছে, আগের সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল। আগে আমার 4 চাচা দাদি আর সব জয়েন্ট ফ্যামিলি মিলে একসাথে থাকতো। তো এখন আস্তে আস্তে ওনাদের ফ্যামিলি বড় হয়েছে, ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, আরো বাচ্চা কাচ্চা হয়েছে, সবাই একটা সেপারেট করে নিজেদের বাড়ি করে নিচ্ছে এবং এক একটা প্লট অনেক বড় বড়, যারা যে প্লটগুলো পাইছে বাড়ি করার জন্য। তো এই পুরো এরিয়াটা জুড়ে আম বাগান আর কাঁঠাল বাগান ছিল, যার মধ্যে একটা আম গাছ অনেক বেশি বড় ছিল এবং এটাকে দেখলে এমনি ভয় লাগতো। আচ্ছা। আর আমাদের এই এরিয়াটা যখন শেষ হয়েছে, এরিয়াটার শেষ প্রান্ত হচ্ছে একটা বাঁশঝাড়, সেটা আবার আমাদের মালিকানার মধ্যে পড়ছে, আর তারপরে মানে গোরস্থান। তো আমি শুনছি যে এখান থেকে ইনভেস্টিগেশনে যাওয়ার কথা ওইদিকে। তো আমি শুধু বলবো যে ওখানে এভরি থার্সডে নাইটে একটা ফিগার দেখা যায়। এটা আমি তো খুবই অবাক হয়েছি এটা শুনে। হ্যাঁ, এই ফিগারটা মানে ওখানকার লোকজনের কথা অনুযায়ী যে একটা পীরের মানে আত্মা এরকম কিছু একটা যায়। তো আমি রিকোয়েস্ট করবো মানে বোথ টিম হোক বা রেডিও ফুটি থেকে যদি কোনো ইনিশিয়েটিভ, যে কোনো বৃহস্পতিবার না, এভরি থার্সডে, এবং এটা আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকে দেখছে জিনিসটা। সো এইটার যে কতখানি সত্যতা আছে, কারণ আমরা যাওয়ার পর থেকে দেখেছি যে এভরিবডি ট্রাইস টু গেট ইন হোম উইদিন 10 PM দ্যাট নাইট। যত কাজই থাকুক লোকজন বাধ্য না হলে, একান্ত বাধ্য না হলে 10টার পরে কেউ বের হয় না বাসা থেকে ওই বৃহস্পতিবার রাতে। পুরো এরিয়াতেই সেম সিচুয়েশন। তো এটা আছে। এছাড়া আমি অ্যাকচুয়ালি যার ঘটনা বলবো উনি হচ্ছেন আমার বড় চাচির মেয়ে। তো ঘটনাটা কিছুটা ফানি, কিছুটা লেস সিরিয়াস। জিনিসটা হচ্ছে যে আম কুড়ানোর একটা শখ গ্রামের মানুষের খুব মারাত্মক রকম আছে এবং আমরাও কুড়াইছি। আর ওই আপুর এমন খুবই এগ্রেসিভ ছিল সে আম কুড়ানোর ব্যাপারে। তো একদিন এরকম হচ্ছে যে স্কুল থেকে আসার পরে দুপুরবেলা এরকম ঝড় হচ্ছে, সে তার বোনের সাথে আম কুড়াচ্ছে এবং আম কুড়ানোর সময় সে যেটা করছে যে একটা আম ওর বোন নিয়ে নিছে হাত দিয়ে, সে ওটাকে কেড়ে নিয়ে নেয়। নিলে ওর বোন একটু মাইন্ড করে এবং ওর বোনটার স্বভাব এরকম যে সে মাইন্ড করলে কথা বলে না, চুপ করে থাকে। তো এই যে সে ঘটনাটা ঘটাইছে, তারপরে যখন রাতের বেলা, এটা করছে দুপুরবেলা, তারপর রাতের বেলা সে যখন ঘুমাচ্ছে অলমোস্ট মাঝরাতে, কটা বাজে তখন তার খেয়াল নেই, অনেক ছোটবেলা অনেক আগের ঘটনা। তখন সে বলতেছে মাঝরাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে শুনতে পাচ্ছে যে তার সেই বোন এবং আমার দাদি, যার সাথে মানে তার 3 জন একসাথে রাতে ঘুমায়, তো সে শুনতে পাচ্ছে আমার সেই বোন মানে সে তার বোন আর দাদি এরা বাগানে আম কুড়াচ্ছে। তো সে রাতে হুঁশ জ্ঞান হারায় দৌড় দেয়, যে সব আমরা কুড়ায় নিল, দৌড় দিয়ে আম কুড়াতে কুড়াতে বেশ কিছু দূর গেছে। তখন এখন যেরকম অনেকটা এরিয়া জুড়ে বাড়ি ঘর আছে, তখন এরকম ছিল না। মানে ঢোকার পর ফার্স্টে কিছু ঘর বাড়ি, তারপর পুরো বাগান খালি একদম। তো ও করে কি ওরকম দেখে ওদেরকে দেখতেছে, ও যতই আগায় যায় ওরা তার চেয়ে 1-2 স্টেপ বেশি আগাচ্ছে আমার দাদি আর, এবং কেউ কোনো কথা বলছে না। তো ও কারোর সাথে কোনো কথা বলছে না। সে একটু পরে চিন্তা করে যে এত মানে সাইলেন্ট কেন এরা, আর বুঝতে পারলাম যে আমার বোনটা রাগ করছে, এই জন্য সে কথা বলছে, দাদি কেন কথা বলতেছে। তারপর আবার আগায়, ওদেরকে ধরতে আর পারছে না। তারপরে বেশ কিছু সে চলে যায়, প্রায় গোরস্থানের কাছাকাছি চলে আসে। এমন সময় সে দেখতে পারে যে ওর বোনকে বলে যে এই তুই কথা বলতেছিস এখন আমার সাথে, রাগ করে আসছিস এখন, আমি তো রাম নিয়ে নিয়েছিলাম দেখে। তো তখন তারপরে কথা বলে না। তারপরে সে বলে দাদি আপনি কথা বলতেছেন না কেন, আপনি রাগ করে আসছেন কিসের জন্য। এরপর যখন কোনো রেসপন্স হয় তখন তার খেয়াল হয় যে এরা আম কুড়াতে কুড়াতে এদিকে কেন যাচ্ছে, আর দাদি তো চুপ করে থাকবে না। এইরকম করতে প্রায় 15-20 মিনিট পার হয়ে গেছে এগুলো করতে করতে। হঠাৎ করে আস্তে আস্তে তার খেয়াল হয় যে আশেপাশে কেউ নাই, সে দিব্যি একা দাঁড়াচ্ছে, কোনো আম নেই, কিচ্ছু না। সে তখন মানে, এবং সেটা গোরস্থানটা দেখা যাচ্ছে এমন মানে সে বাগানের শেষ মাথায় চলে গেছে। তখন আর কিছু না বলে কোনোভাবে চিৎকার দিয়ে দৌড়ে সে বাসায় ঢুকে। তো এই ছিল ঘটনা। এইটা মানে ছোট্ট একটা ঘটনা। কি চাচিরটা কি না, চাচিটা না, আমি বলছিলাম যে আরো ছোট ছোট ওখানে তো অনেক ঘটনা ঘটে এরকম, বেশ কিছু ঘটনা, যেমন আপনি একটু বললেন পীর সাহেবের ঘটনা, এরকম টাইপের আর কি কি প্যারানরমাল জিনিস আছে, এটা কি মনে আছে আপনার এই মুহূর্তে? মনে পড়ছে এরকম কিছু জিনিস আছে এরকম, যেমন
আমার বাবার সাথে আমি বড় গাছটার কথা বলি আপনাকে, যেটা নিয়ে আমার ধারণা ছিল যে ওরা হয়তো ভুল বলতেছে। মানে গাছের একটা ডাল ভেঙে যায় একবার, অনেক বড় একটা ডাল ফর নো রিজন ভেঙে যায়। তো আমি এবার যে চিন্তা করতেছিলাম যে হয়তো লজিকটা এরকম যে গাছের ডালটা শুকায় গেছিল মানে ভেঙে গেছে। হ্যাঁ, এন্ড কোইন্সিডেন্টলি আই কেম টু নো, মানে এইবারই যখন গেলাম তখনই আসল ঘটনা জানতে পারলাম। তো আমার একটা কাজিন ছিল ওই এলাকাতেই থাকে, ওখানেই থাকে, সে বিশ্বাস করতো না জিনিসগুলো। ওই এরিয়াতে থাকার ছোটবেলা থেকে জন্ম থেকে ওখানে আসে, স্টিল সে বিশ্বাস করতো না। তো একবার সে একটা বাসায় বেড়াতে যায় দুপুরের দিকে, ওই সময় ওখানে এক লোকের উপরে আসে, এখন ভর করা বলে না কি বলে আল্লাহ জানে, এসে দেখে যে ওখানে আম গাছের একটা ডাল ভেঙে পড়ছে ওই জায়গাটা। তো ভেঙে পড়লো, লোকের উপর ভর করে বলে যে কেবল তো একটা ভাঙছি, আমার বড় জ্যাঠার নাম হচ্ছে গোলজার, আব্দুল গোলজার। বলে গোলজারের বাড়িতে দেয়, দেখে কত বড় ডাল ভাঙছে একটা। তো গোলজারের ভাইয়ের ছেলে হচ্ছে ওখানে দাঁড়ায় আছে। তো সেখানে বলা কি বলে কি আমার বাড়ির ডাল মাছটা দাঁড়াতে দেখাইতেছে। সে তখন যত দ্রুত পারছে সাইকেল নিয়ে চলে আসে, এসে তখন দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি ওই কিছুক্ষণ আগে ঘটছে ঘটনাটা, বিশাল একটা ডাল ভেঙে পড়ে আছে এবং কোনো কারণে তরতাজা পাতা সহ ডালটা ভেঙে পড়ে আছে, মোটেও শুকায় না। ওকে, সো আমরা হোপফুলি আমরা কোনো একদিন যাবো এবং আপনার কোনো আপত্তি নাই। সো আমরা আপনার ফোন নাম্বারটা আমরা রেখে দিচ্ছি এবং আপনার সাথে যোগাযোগ করে আমরা অবশ্যই সেই জায়গায় যাব। আমাদের কাছে আরো বেশ কিছু SMS এসছে। আমাকে তৌফিক SMS করেছেন এবং তিনি SMS করেছেন যে আজকে আমার আলম ভাই এবং অর্পিতা আপা, আলম ভাই অর্পিতা আপাকে বিয়ে করেছে। ওকে, তাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আকাশ মোহাম্মদ আমাদের SMS করেছেন, না আকাশ আমাদের মোহাম্মদপুর থেকে SMS করেছেন যে রাসেল ভাই আচ্ছা তিনি হচ্ছে এখনো ভয় পাচ্ছেন না। আচ্ছা তাহলে আপনি একদম মানে পুরোপুরি সবকিছু আপনি ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আপনি একটা কাজ করতে পারেন, আপনি জানি না যে কেন ভয় পাচ্ছেন না, তবে ভয় না পাওয়ার এরকম উপায় খুঁজে বের করতে পারেন, সুবিধা হবে শুনতে। ভয় না পেয়ে আপনি ভুল ধরার চেষ্টা করতে পারেন এখন চাইলে। এসকে রনি আমাদের SMS করেছেন শনি আকরা থেকে এবং তিনি হচ্ছে আমাদের সাথে এক কাপ চা খেতে চেয়েছেন। আপনার ঘটনা পাঠান রনি, এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় দেন আমি আপনাকে কল করবো এন্ড দেন আপনি রেডিও ফুডতে চলে আসবেন এবং আমরা সবাই মিলে একসাথে চা খাবো। আমাকে শারমিন লিখেছেন ভাইয়া সোহেলি আপুর ঘটনাগুলো জোশ হচ্ছে, থ্যাংকস সোহেলি আপু। আমি আবারও ওনার পক্ষ থেকে সোহেলি আপুর পক্ষ থেকে আপনাদেরকে বললাম যে ইউ আর মোস্ট ওয়েলকাম। মিস থেল আমাদের SMS করেছেন নাজমুল মোহাম্মদপুর থেকে, তিনি বলছেন যে ইটস আওয়ার ফার্স্ট টাইম। আচ্ছা তারা প্রথম ভূত এফএম শুনছেন। আভাস আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়া আমাদের গাজীপুর থেকে SMS করেছে যে আমি তোমার নতুন ফ্রেন্ড। আচ্ছা নামই লেখেন নাই আপনি। আমাদেরকে উদয় SMS করেছেন শুক্রাবাদ ঢাকা থেকে এবং তিনি ফার্স্ট SMS-টা পড়লেন না কেন জানতে চেয়েছেন। আমি ফার্স্ট SMS-টা সরি পাইনি। আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের SMS করে যাচ্ছেন, বাট তার SMS-টা কিন্তু আমি একটু আগে আমি প্রথমের দিকেই পড়ে দিয়েছিলাম। রাহাত আমাদের SMS করেছেন বাংলা বাজার থেকে যে পুরো বাসার সবাই ঘুম, আমি একা শুনছি। এছাড়া আমাদেরকে শোভন 79 ভূত SMS করেছেন নাজিরপুর থেকে এবং নাজিরপুর পিরোজপুর থেকে যে হ্যালো ভাই, হাউ আর ইউ, ভূত এফএম ইজ পার্ট অফ লাইফ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভূত এফএম কে এভাবে নেওয়ার জন্য। সানি কুমিল্লা থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হাসান আবেদ, আমাদেরকে SMS করেছেন মুক্তা রাজশাহী থেকে। যাই হোক আমরা আমাদের আরো একজন গেস্টের কাছে চলে যাবো। আপনার নামটা যেন কি ভাইয়া? রিয়াদ। রাইট রিয়াদ, আপনার লাস্ট যে ঘটনাটা সেই ঘটনাটা শুনি আমরা। ভাই লাস্ট যে ঘটনাটা এটা ঘটেছিল আমার সাথে, ইয়ারটা ছিল হচ্ছে 2009। আমরা শীতকালে সবসময় নানু বাসার সামনে ব্যাডমিন্টন খেলি। সেদিন বৃহস্পতিবার ছিল, এর জন্য আমরা প্ল্যান করেছিলাম অনেক রাত পর্যন্ত খেলবো। এর জন্য আমরা বেশ 9টার দিকে খেলতে নেমেছিলাম। খেলতে নামার পর 9:30 বাজে অ্যাপ্রক্সিমেটলি, তখন আমি দেখলাম একটু সামনে একটা বিল্ডিং এর 5 তলায় ঘষা কাচ দেওয়া, মানে কাচ ট্রান্সপারেন্ট না, কিন্তু এটার মধ্যে একটা ছায়া পড়ছে। ছায়াটা হলো মেয়েটা মোটামুটি যথেষ্ট লম্বা। মেয়েটার চুল ছিল হচ্ছে কোমরের নিচ পর্যন্ত, একটা লম্বা কাপড় পড়েছিল। আমি ছায়া দেখে যতটুকু বুঝতে পারছি হাতটা ছড়ানো। আমি ছায়াটার দিকে খেয়াল করলাম, খেলা হচ্ছে, একটার পর একটা গেম চলছে, কিন্তু যতবারই তাকাই দেখি তার কোনো মুভমেন্ট নেই। সে একদম স্টিল দাঁড়িয়ে আছে যখন ছায়াটার দিকে ছিল। এরকম করে টাইম বাড়ছে, অ্যাপ্রক্সিমেটলি তখন 11:30 বাজে। তখন আমার একটা কাজিন আমাকে বলছে, ভাইয়া দেখো ওইখানে মেয়েটা দাঁড়িয়ে আছে, সে কখন থেকে একটা ফোঁটা নড়ছে না, যে হয়তো বা দাঁড়িয়ে আছে খেলা দেখছে। আমি ফাজলামি করে বললাম, কিন্তু আমারও তখন মনে হচ্ছে নড়ছে না কেন। এরকম টাইম বাড়তে বাড়তে তখন প্রায় 12:30 বেজে গেছে। আমার খালু তখন ছাদে আসছেন, আমরা এত রাত পর্যন্ত খেলছি, জাস্ট দেখছেন আমরা কি করছি। তখন আমি খালুকে বলি, খালু দেখেন এখানে মেয়েটা আছে, সে 9:30 থেকে দেখছি, কিন্তু একটা ফোঁটা মুভমেন্ট নাই, কোনো জায়গায় নড়েও নেই, একদম স্টিল দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একদম কোন একটা জিনিস। বলে কই? আমি জাস্ট আঙ্গুল দিয়ে দেখালাম,
দেখি আবার খালুর দিকে তাকিয়ে জাস্ট ফ্র্যাকশন সেকেন্ড, আমি 1 সেকেন্ডও বলবো না এটা নাই। কই গেল আমি জানি না, আমি এটা ভূত দেখেছি না কি দেখেছি আমি জানি না, কিন্তু এটা কোনো ব্যাখ্যা পেলাম না। এত তাড়াতাড়ি একটা মানুষ সরবে কেন? আর যে 3 ঘন্টা ধরে তার কোনো মুভমেন্ট নেই, একটা কথা বলার সাথে সাথে সে হঠাৎ করে একদম ভ্যানিশ টাইপের হয়ে গেল, এটা কেন হলো আমি এখনো এটা কোনো ব্যাখ্যা পাইনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে এক ছোট ব্রেকে যেতে হবে আমাদেরকে, এবং ছোট ব্রেকের পরে আবারও ফিরে আসছি এখনই। সো কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওকে, হওয়ার পরে ও তখন অনেক ঘাবড়া গেছে। আমার মানে প্রথমে তো বলে নাই, মানে ওরা মানে দুপুর পর্যন্ত ঘুমাচ্ছে দেখে আমি জিজ্ঞেস করছি কি তুই এরকম কেন করতেছিস, তোরা বলি নাই কয়েকদিন ধরে আমার এরকম প্রবলেম যাচ্ছে, তোর রুমের থেকে শুরু হয়েছে, কিন্তু আমি তো ঘুমাতে পারছি না। আচ্ছা, তার মানে আপনাকে দিয়ে ঘটনা শুরু হয়েছিল এবং সে ঘটনা এখন অনেক জায়গায় ছড়িয়ে গেছে, মানে আপনার কাজের মধ্যে ছড়িয়ে গেছে। মানে আমার ছোট ভাই আমার সাথে আছে, বাট ও ফিল করে না, যার জন্য আপনি ঘটনা শুরুর আগে মনে হয় বলছিলেন যে আমার তো সমস্যা কিছু না, সমস্যা তো এখন অন্যজনের হচ্ছে। আমার কোনো প্রবলেম না, আপনার এখন সেটাই। আমি দেখি লাইট অফ করে যে আমি ঘুমানো, আমি ফিল করার চেষ্টা করি যে আমার রুমে অ্যাকচুয়ালি কিছু আছে কিনা, বা এরকম কোনো কিছু আপনার মানে কিচ্ছু নেই, আমি কিছুই টের পাই না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ মাসুম। আজকে মানে মাসুমের বেশ শরীর টরীর বেশ খারাপ ছিল, 103 ডিগ্রি জ্বর, তার মধ্যে সে আমাদের সাথে মিউজিক করেছে। মিঠু পিন্টু সিংরাত নাটো থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে অজল, সীমা, শামসু, লেহা সবাই SMS করেছেন আমাদেরকে। আশা গাজীপুর থেকে SMS করেছেন, ডিজিটাল ঘোস্ট আমাদেরকে SMS করেছেন রফিক ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদেরকে, এসআর সুলতান SMS করেছেন স্বর্ণা SMS করেছেন আমাদেরকে, রুম্মন ঢাকা থেকে SMS করেছেন রনি, এবং SMS করেছেন আমাদেরকে সবুজ বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে রাশেদ আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন যারা, তাদের মধ্যে আরো আছেন অ্যাশ, এবং আমাদেরকে SMS করেছেন মন, SMS করেছেন এরশাদ, SMS করেছেন জ্যাকি লি, SMS করেছেন নুরুল রাজশাহী থেকে, ফকিরা ফকিরপুল থেকে, ইসমাইল ঢাকা বংশাল থেকে, লিনা মোহাম্মদপুর থেকে, এমডি সোহেল রানা শনি রাখরা থেকে, রোজা SMS করেছেন আমাদেরকে, সজল সীমা শামসু, এই SMS টা আমি পড়েছি। এছাড়াও সাইদ আমাদেরকে SMS করেছেন বরিশাল থেকে, SMS করেছেন জনি, গফরগাঁও ময়মনসিং থেকে পাভেল আমাদের SMS করেছেন মগবাজার থেকে, সবুজ SMS করেছেন আমাদেরকে বাড়িধারা থেকে, এছাড়াও কল্যাণ ময়মনসিং থেকে SMS করেছেন। আজকে হাতে আর একদম সময় নেই, আমরা আজকে এখানেই শেষ করব। আমাদের ইমেল অ্যাড্রেসটি যাওয়ার আগে আবারও বলে দেই, bhutfm@radiofurti.fm, অ্যাড্রেসটা ভালো করে লিখে নেবেন। স্পেলিংটা হচ্ছে BHOOTFM@radiofurti.fm। আপনারা এখানে আপনাদের ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। অবশ্যই কোনো ভৌতিক ফোন নাম্বার বা ভৌতিক অ্যাড্রেস দিবেন না। যারা স্টুডিওতে এসে বলতে চান তারা সেটা শুরুতেই উল্লেখ করবেন। যদি ফোন দেওয়ার নির্দিষ্ট কোনো টাইম থেকে সেই টাইমটা আপনারা অবশ্যই লিখে দেবেন। আগামী সপ্তাহে আবার নতুন অতিথি, অর্থাৎ আপনাদের মধ্যেই কাউকে না কাউকে নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। এবং মাসুম কথা দিয়েছে যেহেতু একটা অনেকগুলো ভয়ের ঘটনা এবং লাস্ট সেই শেষ করেছে, সুতরাং রাতের বেলায় জমজমাট গান থাকবে রেডিও ফুর্তিতে, যেগুলো শুনে আপনি আবারও নতুন উদ্যমে মন থেকে সমস্ত ভয় দূর করে ফুর্তির মুডে ফিরে যাচ্ছেন। যদি এতক্ষণ ফুর্তির মুডেই ছিলেন, আরো বেশি গানের আমেজে ফিরে যাবেন আর কি। তো সেই ধরনের গান প্লে হতে থাকবে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানেই টাটা।